জীবনে শুনেছেন নিজের বিয়ের আসনে কেউ শালিকাকে কিডন্যাপ করে পালায়? মায়ার রাগী কণ্ঠে বলা কথায় সামনে গাড়িতে হেলান দিয়ে বসে থাকা বর্ষণের কোনোরূপ হেলদোল দেখা গেল না। মায়ার রাগ যেন আরো বেড়ে গেছে বর্ষণের নীরবতায়। এই যে, আপনাকেই বলছি, কোনখান থেকে যে উল্লুক ধরে এনে আব্বু আপনার সাথে আপুর বিয়ে দিচ্ছিল কে জানে। দেখো, তোমারই দোষ। আমি প্ল্যান তো জবরদস্ত করেছিলাম। আমি একা পালালে আমার বাপ লোক লাগিয়ে তুলে নিয়ে বিয়ে দিত, তাই ভাবছিলাম নিজে আর উদ্ভিকেই কিডন্যাপ করব। তো আমাকে কেন তুলে আনছেন? তোমাদের মেয়েদেরই তো দোষ। বিয়ে হয় একজনের আর বউ সাজে 100 জন। আমি নেহাত সরল সোজা মানুষ। তোমার ওই মেকআপের খোলসের ভেতরে চেহারা বুঝবো কিভাবে? আর তোমাদের বোনদের চেহারার যে হালকা মিল আছে আমি জানতাম নাকি? ভাই, কিডন্যাপ করবি ভালো কথা, তবে যাকে কিডন্যাপ করবি তার বায়োডাটা তো আগে দেখে নেওয়ার উচিত ছিল। আমি তোমার যথেষ্ট বড়, তুই তো করে করবা না একদম। আর আমি কি প্রফেশনাল কিডন্যাপার নাকি যে এত খোঁজ লাগিয়ে কিডন্যাপ করব? মায়া দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাকে ফেরত দিয়ে আয় ভাই। আমার আব্বু না এলে ভাববো আমি কাউরে না কাউরে নিয়ে জানি ভাগছি। ভাগছই তো তোমার বোনের উডবিকে নিয়ে। মায়া চারদিকে তাকিয়ে কিছু খুঁজতেছে, পরক্ষণেই একটা গাছের ডালা নিয়ে বর্ষণের পেছনে লেগে পড়েছে পেটাবে। বর্ষণ আহমেদ নেহাল আহমেদ এবং বিথি বেগমের একমাত্র ছেলে, বয়স 26, পেশায় একজন গায়ক। ছোট থেকে গানের দিকে ঝোঁক ছিল আলাদা, যেটা বড় হওয়ার পর পেশায় পরিণত করেছে। মেয়েরা ওর পাগল, তবুও ওর কাউকে ভালো লাগে না। ওর মতে বিয়ে করবে ভিন্নভাবে আর ভালোবাসাটা হুট করে হয়ে যাবে। এজন্যই বিয়েতে মত ছিল না, তবুও তার বাপ তো তার মতোই তেরা, বিয়ে করাবেই। এজন্য আজকে নিচের বাড়ি থেকে পালিয়ে হবু শ্বশুর বাড়িতে লুকিয়ে ঢুকে উর্বিকে অজ্ঞান করে কিডন্যাপ করে বহুদূর নিয়ে আসে। মেয়েটার জ্ঞান ফেরার পর জানালো সে নাকি বউ না। এটা কোনো কথা? সকল কষ্ট বিফলে গেল। আরে মেয়ে, থামো থামো। আমার ফ্যান ক্লাবের মেম্বার নাকি তুমি? এত দৌড় করাচ্ছ যে? মায়া বিরক্ত হয়ে বলে, আমি বাসায় যাব। আমি প্রফেশনাল কিডন্যাপারের মতো এখন তোমার বাপকে কল করে মুক্তিপণ চাইতে পারবো না। নিজ দায়িত্বে বাড়ি চলে যাও। আজব লোক তো আপনি। আমি কি করে যাব? আর কোন জঙ্গল টাইপের এলাকায় আনছেন? আশেপাশে গাড়ি ঘোড়াও তো দেখছি না, যাব কিভাবে? আপনার গাড়ি আছে তো, পৌঁছে দেন না ভাই। আমার আপাতত ফেরত যাওয়ার মুড নেই, পারলে নিজে চলে যাও। ভাল লাগে না কিন্তু, প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি। সুন্দর করে বলো। মায়া দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাইয়া, আমাকে একটু ফেরত দিয়ে আসুন না প্লিজ। বর্ষণ ঘোর বিরোধিতা করে বলে, আমি তোমার ভাই না, সো এটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা দুলা ভাই, দিয়ে আসেন না আমাকে বাসায় প্লিজ প্লিজ। এবার তো ঠিকভাবে বলছি। না, এবারও হয়নি, কারণ আমি তোমার বোনকে বিয়ে করছি না। মায়ের অবস্থা বর্তমানে রেগে নাকের ডগা লাল হয়ে আছে। ফেলে রাখা ডালা পুনরায় হাতে নিয়ে, আব্বে ইয়ার, তুই গাড়ি চালিয়ে আমাকে দিয়ে আসবি নাকি আজকে নিজে থেকে বয়সের ছোট মেয়ের ডালের বাড়ি খাবি? ঠিক কর। ভয় দেখাচ্ছ নাকি? মায়া খানিকটা এগিয়ে বলে, আমি 3 গুনব, এর মধ্যে সিদ্ধান্ত নিন। 1 2। বর্ষণ মায়ার 3 বলা পর্যন্ত অপেক্ষা করেনি। চটজলদি গাড়িতে উঠে বসেছে বাধ্য ছেলের মতো। এভাবে ছোট্ট একটা মেয়ের হাতে ডালের বাড়ি খেয়ে মান সম্মান খোয়ানোর কোনো মানে হয় না। মায়া ও চুপচাপ গাড়িতে এসে বসেছে। বর্ষণ একবার মায়ার পানে চেয়ে ড্রাইভ করা শুরু করেছে। পুরো বিয়েবাড়িটাই কেমন শুনশান নীরবতায় ছেয়ে আছে। আমিনুল হক রাগ সংবরণ করার চেষ্টা করছেন যথাসম্ভব। বড় মেয়ে বউ সেজে বসে আছে, অথচ বর নাকি উধাও। এটা ফাজলামো হচ্ছে নাকি? আমিনুল হক এবং মিথিলা হকের 2 মেয়ে। বড় মেয়ে মোহনা, সে অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী। তার 2 বছরের ছোট মায়া, বর্তমানে তার এসএসসি পরীক্ষায় শেষ হয়েছে। মোহনা বেশ ভদ্র এবং শান্তশিষ্ট, কখন কোথায় কিভাবে চলতে হবে তা ভালো মতোই জানে। আর মায়া শান্তভাবে কিছু করতে পারে না, রাগটাকে ও কেমন যেন কন্ট্রোলে রাখতে পারে না। বন্ধুর ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন, যা বর্তমানে চরম ভুল সিদ্ধান্ত মনে হচ্ছে। সবকিছুর মধ্যেই হুট করে দেখা গেল বর্ষণকে, যে মায়ার সাথে এখানে উপস্থিত হয়েছে। আমিনুল হক কিছু না ভেবে ছোট মেয়েকে চর বসিয়ে দিয়েছেন।
আমাকে শান্তি দিবা না, তাই না? তোমার বড় বোনের বিয়ে আর তুমি এখানে না থেকে অন্য জায়গায় টোটো করছিলে, শেষে নিজের বড় বোনের হবু বরের সাথে ঘুরছিলে। মিথিলা হক নিজের পেছনে মেয়েকে আড়াল করলেন। তিনি জানেন তার স্বামী রাগ করলে মাথা ঠিক থাকে না তার। দুজনকে একসাথে দেখেই যা মন চায় ভাবছো কেন? আগে কথা তো শোনো। কি শুনবো? বর্ষণ, কোথায় ছিলে তুমি আর মায়ার সঙ্গে? বর্ষণ কিছু একটা ভেবে বলে, আমার জিএপো, তাই ওর সাথে পালাচ্ছিলাম। পর ভাবলাম এখানেই তো বিয়ে করতে পারবো, তাই ফেরত চলে আসলাম। বর্ষণের কথায় যেন একটা বিস্ফোরণ ঘটল। মায়া তো চোখ বড় বড় করে বর্ষণের দিকে তাকিয়ে আছে। এ লোক কেন এভাবে ফাঁসাচ্ছে বেচারিকে? জীবনে এর সাথে আগে কথা তো দূরে থাক, দেখাও করেনি। দেখুন ভাইজান, সব বাদ দিয়ে আমরা বরং আপাতত বাচ্চাদের খুশির ব্যাপারটাই ভাবি। আমরা তো জানতাম না যে ওরা পছন্দ করে, এর জন্য করে বিয়ে দিয়েছিলাম। এখন যেহেতু ওরা নিজেরা স্বীকার করছে, তাহলে ওদের বিয়েটা দিই। ওরা আগে বলতে পারেনি। এখন মোহনার কি হবে? আমার বড় ভাইয়ের ছেলে আছে, সিআইডি অফিসার। ছেলে ভালোই। আপনারা বললে আমি তার সাথে বিয়ে করাতে চাই মোহনার। এভাবে আপনাদের বাড়ির দুই মেয়ে আমাদের বাড়ির বউ হবে। আমিনুল হককে তার স্ত্রী বুঝিয়েছেন ভালো মতো, বিধায় তিনিও সম্মতি দিয়েছেন। মাঝখানে মায়া কিছু বলতে চেয়েছিল, কিন্তু কেউ শোনেনি। মায়া, বর্ষণ এবং মোহনা অর্ণব এর বিয়ে হয়েছে এবং তারা বর্ষণদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। দুবোনকে এক রুমে আপাতত রেখে গেছেন ফ্রেশ হওয়ার কথা বলে। কিছুক্ষণ পর খাবার নিয়ে এসেছেন বিধি বেগম এবং নীলিমা বেগম, মোহনার শাশুড়ি। এতক্ষণে দুই বোন ফ্রেশ হয়ে থ্রি-পিস পরে বসে আছে ঘোমটা দিয়ে। নীলিমা বেগম মৃদু হেসে বলে, দুজনেরই বিয়ে হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে, এর জন্য তোমার মনে আতঙ্ক বিরাজ করতেই পারে, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। আমরা তোমাদের শাশুড়ি কম, মা বেশি, বুঝলে? অর্ণব বা বর্ষণ কিছু বললে আমাদের কাছে বিচার দিবা, আমরা মেরে দিব, কেমন? ভাবি, তুমি তো দেখি দুই বৌমাকে নিজের পক্ষে নিবা। তুই ছোটই আছস, ছেলের বউ আছে, তাও তোর ছেলে মানুষই গেল না। তা তোমাদের ওপর অনেক ধকল গিয়েছে, এখন খেয়ে নাও। দুবোন তাদের কথায় চুপচাপ খেয়ে নিছে। তাদের কিছুক্ষণ পর প্রস্তুত করানো হয়েছে স্বামীর কক্ষে যাওয়ার জন্য। আপু, আমি তোমার সাথে থাকবো, প্লিজ ওনাদের একটু ম্যানেজ করো না। আরে বুদ্ধু, তুই কোথাও ঘুরতে আসিসনি, এটা তোর শ্বশুর বাড়ি। মায়া ঠোঁট উল্টে বলে, আমি ওই ভণ্ড লোকটার সঙ্গে সংসার করব না। মোহনা হেসে বলে, সংসার করতে হবে না, খালি ওনার সাথে থাকিস তাহলেই হবে। ওদের দুজনকে যার যার স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। মায়াকে এখানে আসার পর যথাসম্ভব সাহস জুগিয়ে এসেছে এতক্ষণ মোহনা। তবে এই মুহূর্তে ঘরে নিজেরই কেমন ইতস্তত বোধ হচ্ছে। সে তো তার স্বামী কেমন দেখতে তাই জানে না। বরাবরই গল্প উপন্যাসের প্রতি আলাদা একটা ঝোঁক আছে মোহনার, বিধায় এখন তার মাথায় ঘুরপাক খাচ্ছে এই লোক যদি এখন এসে বলে, আমার জীবনে অন্য কেউ আছে, তোমাকে স্ত্রী হিসাবে রাখলেও কখনো ভালোবাসবো না, ব্লা ব্লা। এসব ভাবতে ভাবতে বেচারি কখন বিছানায় হানা দিয়ে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই মোহনার। কিছুক্ষণ পর অর্ণব রোমে প্রবেশ করে দেখতে পায় তার সদ্য বিয়ে করা বউকে। মেয়েটাকে যথেষ্ট ম্যাচিওর মনে হয়েছিল, কিন্তু কাণ্ড দেখে মনে হচ্ছে এও বাচ্চা। এইভাবে কেউ ঘুমায় নাকি? বসে আছে, আবার ঘুমটাও দিয়ে রেখেছে। বিড়বিড় করে ঠিক করে শুইয়ে দিয়েছে মোহনাকে। ফ্রেশ হয়ে বারান্দায় চলে গেছে, আকাশের পানে চেয়ে ভাবছে। 28 বছরে বিয়ের কথা ভাবেনি, কাজের চাপে। মা বাবাও তেমন জোর করেনি। অথচ আজকে ভাইয়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। বর্ষণ রোমে ঢুকেছে প্রায় 12টায়। ইচ্ছে করেই দেরি করেছে, ভেবেছিল মেয়েটা ঘুমিয়ে গেছে, কিন্তু হুট করে যা ঘটেছে তাতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে বেচারা। আপাতত নিজেকে অবলা পুরুষ মনে হচ্ছে। কি হচ্ছে এটা? বিয়ে মানে একটা সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া। বিয়ে নামক সম্পর্কে একটি ছেলে ও একটি মেয়ে তাদের নতুন জীবন শুরু করে। মায়া ও বর্ষণের ক্ষেত্রে এই সম্পর্কের বন্ধনটা বোধহয় অন্য সবার থেকে আলাদা। বর্ষণ রুমে প্রবেশ করতেই তাকে মাছ ধরার জালে আটক করেছে মায়া। এটা যে বর্ষণের পাওনা ছিল। এটা কি হচ্ছে? আমি কি মাছ নাকি এভাবে আটক করে যে?
বলে সেই জাল থেকে মুক্ত হয়েছে। মায়া আর বর্ষণের কাণ্ড বোধহয় পছন্দ হলো না, তাই তো ওর দিকে বালিশ ছুঁড়ে। নিচে ঘুমাবেন, বিছানা আমার। মামা বাড়ির আবদার নাকি? ঘর আমার, বিছানা আমার, আর তুমি তো বোনাস, সো নিচে শোয়ার প্রশ্নই আসে না কোথাও থেকে। আচ্ছা বলুন তো, আপনার প্যারা কি? এভাবে বিয়ে করার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আপনার। বর্ষণ মৃদু হেসে বলে, একদম ঠিক ধরেছে। এই না হলে মিসেস বর্ষণ আহমেদ। আসল কথায় আসুন। বিয়ে আমার করতেই হতো, তোমার বোনকেই হয়তো আমাকে ধরে দিত জোর করে। আমার মনে হয়েছে তোমার বোনের থেকে তোমাকে বিয়ে করে আমার লাইফ ইন্টারেস্টিং হবে, সো এই জন্যই আমাকে এভাবে অপবাদ দিয়ে বিয়ে করলেন। মেয়ে লাগলে আমাকে বলতেন। আমার তো তোমাকে ভাল লাগছে, অন্য মেয়ে দিয়ে কি করতাম? আপনার মাথা, আপনি বিছানায় আসবেন না বললাম। এইদিকে পা বাড়ালে ঝাড়ু দিয়ে পা ভেঙে দিব। বর্ষণ ঠোঁট কামড়ে হেসে বলে, বোকা নাকি? ঝাড়ু দিয়ে আমার পা ভাঙতে পারবা না। অত কিছু জানি না, আপনাকে মারমু। ওকে আসো, পেলো ফাইটই করি, যে জিতবে বিছানা তার। মায়া একটু ভেবে বলে, ওকে ডান। দুজনে পিলো ফাইট করতে করতে পুরো বিছানা তুলোয় ভরে ফেলেছে এবং এলোমেলো হয়ে ঘুমিয়ে পড়েছে। দুজনের শুরুটা তাদের সম্পর্কের মতোই এলোমেলো হলো। সকালের মিষ্টি রোদ চোখে এসে পড়তেই ঘুম ভেঙে যায় মোহনার। সে চারদিকে তাকিয়ে মনে করার চেষ্টা করছে তার রুমে সে নেই কেন। পরবর্তীতে মনে পড়েছে তার তো বিয়ে হয়ে গিয়েছে। তার ভাবনার মাঝে বাইরে থেকে অর্ণব রুমে প্রবেশ করে। তা ম্যাডাম কি আরো ঘুমাবেন? সকাল 9টা বাজে। মোহনা হক চুকিয়ে গিয়েছে, বলে, কি এত বেজে গেছে, আগে ডাকেন নাই কেন? এই বলে তাড়াহুড়ো করে দৌড়ে ফ্রেশ হতে চলে গেছে। আয়নার সামনে বসে আছে মোহনা, ভাবতেছে মান সম্মান শেষ। প্রথম দিন এত দেরিতে উঠল। পরক্ষণেই বিছানায় অর্ণবকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। আপনি কি আমার বর? অর্ণব মোহনার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমার রুমে অনুমতি ছাড়া কেউ প্রবেশ করে না। সেখানে আমার বইয়ের রুমে এসে অপুরুষ এসে বসে থাকবে না। সোজাসুজি ভাবে হ্যাঁ বা না বললেই তো হতো, এত ঘুরিয়ে পেঁচিয়ে বললেন কেন? তুমি কালকে ওয়েট না করে ঘুমিয়ে পড়লে কেন? তোমার সাথে পরিচিত হব ভাবছিলাম, তার তো সুযোগ পেলাম না। অর্ণবের কথায় মোহনা খানিকটা লজ্জা পেয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে বলে, মানে অনেক ক্লান্ত ছিলাম বলে চোখ লেগে গেছিল, আপনি ডাকলেই তো হতো। যেভাবে ঘুমাচ্ছিলে মায়া লাগবে যে কারো করে ডাকতে। আমি এত নির্দয় নই। আমি বরং নিচে যাই, সবাই মেবি বকবে। চিল করো, আমাদের বাড়ি অন্যান্য বাড়িদের মতো এত কড়াকড়ি নয়। শোনো, এখানে সবার বড় আমার বাবা, তার বড় ছেলে আমি অর্মেদ আহমেদ, আর ছোট মেয়ে হচ্ছে অনামিকা জাহান। তোমার বোনের বয়সে মেবি। ছি, কেমন ভাই আপনি, নিজের বোনের সঠিক বয়স বলতে পারছেন না? অর্ণব তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমি আমার বোনের এজ জানি, তোমার বোনের জানি না, বাট তার বয়সই হবে আন্দাজ করে বলছি তোমার সুবিধার্থে। পুরো কথা শোনো চুপচাপ। সরি, আপনি বলুন। আমার বাবার ছোট ভাই হচ্ছে বর্ষণের বাবা, তার একটাই ছেলে। আমাদের পরিবার বলতে 7 জন ছিলাম, এখন তোমাদের নিয়ে 9 জন হয়েছে। বুঝেছি। দেখো, আমি জানি আমাদের সম্পর্কটা হুট করে তৈরি হয়েছে। আমি বা তুমি কাউকে ঠিকমতো চিনি না বা জানি না। এখন যেহেতু সম্পর্কটা তৈরি হয়েছে, সো আমরা সব কিছু নতুন করে শুরু করব। তাই তোমার যদি আমার কোনো ব্যবহার খারাপ লাগে তুমি আমাকে ডিরেক্টলি বলবা, কোনো মনের মধ্যে লুকিয়ে দুঃখ পাবা না। রাগ করলে মুখের উপরে রাগ ঝেড়ে ফেলবা, কেমন? মোহনা মুগ্ধতার সহিত মাথা নাড়ায়। তার নিকট মনে হচ্ছে অর্ণব যেন তার কল্পনার উপন্যাসের কোনো হিরো। কই হারালে? মানে আমি বরং নিচে যাই বলে কোনো রকম রুম থেকে বের হয়ে গেছে। অর্ণব মোহনার কাণ্ডে হাসে। মেয়েটা যতই বড় হোক, ভেতর থেকে যে বাচ্চা মানুষ তা আর বুঝতে বাকি নেই অর্ণবের। মোহনা নিচে আসতেই দেখতে পায় তার ছোট বোন শাশুড়িদের সাথে গল্প করছে। বোনকে দেখতে পেয়ে একগাল হেসে মায়া এগিয়ে আসে।
আপু আজকে আমি ফার্স্ট। তা তো দেখতেই পাচ্ছি। তা মায়া, মোহনা, আজকে তো প্রথম দিন, তোমাদের কিছু খাওয়াবো না? জি, আপনারা বলুন, আমরা করে নিব। শোনো, কিছু করতে হবে না, কাজের লোক আছে। পায়েস করা হয়েছে, দুটো স্পেশাল বাটিতে আলাদা রাখা আছে তোমাদের বড়দের জন্য, ঠিক আছে? সেগুলোতে লবণ দেওয়া হয়েছে, তাদের গিয়ে খাও। তুই নিজের বাড়ির ছেলেদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস। ছি বিথিচ্ছি। নাটক কম করো ভাবি, তুমি তো আইডিয়া দিছো। চুপ, সব সময় সত্যি কথা বলতে হয় না। আমাদের দুজনের বন্ডিংটা না অনেক সুন্দর। আমার না তোমাদের খুব ভাল লাগে। নীলিমা বেগম মুস্কি হেসে দুজনের মাথায় হাত বুলিয়েছেন। তোমরাও আমাদের মতন খুনসুটিতে মেরে থাকবা, চিন্তা করো না। দোয়া করবেন আমাদের জন্য। যাও, বড়দের খাওয়া গিয়ে পায়েস। দরকার কি, সকাল সকাল টেস্ট খারাপ হবে। আপু চলো তো, বড়দের কথা শুনতে হয়, তুমি জানো না? মোহনার ইচ্ছে না থাকা সত্ত্বেও নিয়ে গেছে বাটিটা। মায়া বর্ষণের সামনে মিষ্টি হেসে পায়েসের বাটি এগিয়ে দিয়েছে। বর্ষণের কেমন যেন খটকা লাগছে। এই মেয়েকে একদিনে ভালোভাবে চিনে ফেলেছে সে। নিশ্চয়ই পায়েসে গন্ডগোল আছে, এখন না নিলেও খারাপ দেখায়। কিছু একটা ভেবে বর্ষণ বলে উঠল, তুমি আমার একমাত্র বউ, এত যত্ন করে খাবার আনছো, আমি তো খাবোই, তবে তুমিও আমার সাথে খাবা, জানোই তো শেয়ারিং ইজ কেয়ারিং। থতমত খেয়ে গেছে। আমি পায়েস খাই না। চামচ এগিয়ে দিয়েই বললাম, হ্যাঁ করো বউ, একটু খেলে কিছু হবে না। ওকে আমি খাবো, তাহলে আপনারও খেতে হবে জোর করে। ঠিক আছে। পরবর্তীতে দুজনকেই একে অপরের পেছনে লাগার দরুন লবণাক্ত পায়েস খাওয়া লাগছে। এদিকে মোহনা লবণাক্ত পায়েস খাওয়ায় নিয়ে তার বরকে কেমন মায়া লাগছে তার। সে ভেবে পায় না তার বোনের নাম মায়া, অথচ তার মায়া লাগে বেশি। অর্ণব আচমকা পেছনে এসে পড়ায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে মোহনা। আপনি কিছু বলবেন? এটা না কিছু উপন্যাসের বই। মোহনা ভ্রুকুচকে অর্ণবের দিকে তাকিয়ে আছে। আসলে তোমাকে কিছু একটা দিতে বলেছিল মা, বুঝছিলাম না তোমার কি ভালো লাগবে, এজন্য তোমার নামে খোঁজ লাগিয়েছি। শুনেছি তুমি গল্প উপন্যাস পড়তে পছন্দ করো, তাই 5টা উপন্যাসের বই কিনে আনলাম। আপনি না অনেক ভালো। আমি ভাবছিলাম বিয়ের পর বড়রা অনেক রাগী রাগী হোপ মার্কা হয়, বাট আপনি পুরোপুরি ভিন্ন। আজকে আমার কাজের জন্য বাইরে যেতে হবে, তুমি ঘুমিয়ে পড়ো কেমন? মোহনা বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়িয়েছে। রাতের আকাশ যেন এক রহস্যময় ক্যানভাস। নিভে যাওয়া দিনের আলোকে বিদায় জানিয়ে ধীরে ধীরে নেমে আসে এক অপার্থিব নীরবতা। এই নীরবতার মাঝেই উপন্যাসের কয়েকটা পাতা পড়েই ক্ষান্ত মোহনা। অন্য সময় হলে ঘুম না আসা অবধি পড়তে থাকতো, কিন্তু আজ কেন যেন অদ্ভুত লাগছে। তার মনে হচ্ছে তার জীবনটা কোনো উপন্যাসের মধ্যেই আটকা পড়েছে, হয়তোবা কোনো স্বপ্ন এটা। এই ভেবে একটা ডায়েরিতে লিখতে বসেছে তার স্বপ্নের কথা। সবাইকে নিয়ে লিখেছে, তবে অর্ণবকে নিয়ে লিখতে গিয়ে কেমন থমকে গেছে। তাকে দেখে মনে হয় সে যেন আমার কল্পনার উপন্যাসের পাতা ছিঁড়ে নেমে আসা হিরো। চোখে একরাশ নির্লিপ্ত, কথায় এক ফোঁটা মায়া। আর আমি তো নিছক পাঠিকা, ভাগ্যক্রমে হিরোর গল্পে অনাকাঙ্ক্ষিত নায়িকা। লেখাটা কয়েকবার দৃষ্টি আকর্ষণ করেছে তার। এটা কি সে নিজে লিখল? অদ্ভুত। মানুষকে ক্ষণিকের মাঝে মায়ায় আটকে ফেলতে পারে কিছু মানুষ। অর্ণব হয়তো এমনই একজন। তবুও কোথাও একটা অজানা সংখ্যা ধুকপুক করছে। জীবনের গল্প কি এতটা সহজেই উপন্যাসের মতো এগোয়, নাকি পরবর্তী পাতায় লুকিয়ে আছে এমন কিছু যার জন্য এখনও সে একদমই প্রস্তুত না? নারীদের নিজস্ব কোনো ঘর নেই বলা যায়। বিয়ের আগে বাবার বাড়ি, পরে শ্বশুর বাড়ি, এমনকি স্মৃতির আঁচড় বসানো বাবার বাড়িতেও যেন তারা কেবল অতিথি। চির পরিচিত দেয়ালগুলোও কেমন যেন অজানা ঠেকছে। কই, আগে তো এমন লাগতো না। এখন বিয়ে হয়েছে বলে কি পর হয়ে গেছে? মোহনা মায়ার হাত ধরে আশ্বস্ত করে। বেশ ভাবছি না বনু, বিয়ের পর একটু আধটু এমন লাগবেই। এর আগে কয়টা বিয়ে করেছো যে এত ভালোভাবে বলছো? তুই সিরিয়াস মুড থেকে কখন যে উল্টাপাল্টা কথা বলে ফেলিস নিজেও মেবি বুঝিস না। একটা কথা বলি ভাবি, তোমার বোন না আমাকে অনেক অত্যাচার করে, একটু বকে দিও তো।
আমার মনে হয় তুই অনেক ভালো মানুষ। আমার তো মনে হয় বেচারি তোর অত্যাচারে অতিষ্ঠ। আজব, তুই না আমার বড় ভাই, তাহলে এর পক্ষ নিচ্ছিস কেন? আপনি ভুল, তাই আমার পক্ষ নিচ্ছেন দুলা ভাই। আমি অলওয়েজ ঠিক, তুমি সব সময় ভুল। থামো ভাই, বাড়ি গিয়ে ঝগড়া করিস। এটা তোর শ্বশুর বাড়ি। সবাই চুপ হয়ে গেছে। মায়া বর্ষণকে দেখে মনে হচ্ছে তাদের এখনও কথা কাটাকাটি বাকি আছে। অর্ণবের জন্য জোর করে চুপ থাকতে হচ্ছে। খাবার টেবিলে নতুন বরদের আপ্যায়নের জন্য যথাযথ ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য খাবার বেড়ে দিচ্ছেন তাদের শাশুড়ি মিথিলা হক। আমি জানি বিয়েটা হুট করে হয়েছে, কিন্তু আমার মেয়েদের কোনো অনাদর কিন্তু আমি সহ্য করব না। এখনও যদি শুনেছি তোমাদের কারো জন্য ওদের চোখে জল এসেছে, তাহলে কিন্তু আমি আমার মেয়েদের নিয়ে আসব। মানে চোখের জল তো এমনিতে অনেক কারণে আসতে পারে, এজন্য আমাদের বউদের ফেরত আনা বেশি হয়ে যায় না শ্বশুর মশাই? আপনার ছোট মেয়ে যেই তিরিং বিরিং করে, এতে ব্যথা পেয়েও তো কাঁদতে পারে। অর্ণব বর্ষণের মাথায় গাঁটটা মেরে বলে, উনি বুঝিয়েছেন অত্যাচার আর ফিট করার বিষয়, এই আর কি। ও সেটা খোলাখুলি বললেই তো হতো। আমিনুল হক দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখেছো মিথিলা, কি মেয়ের জামাই জুটছে? তোমার মেয়ে একে সামলাবে নাকি তোমার মেয়ে একে সামলাবে? চিল শ্বশুর মশাই, একে অপরকে সামলিয়ে আমরা আপনার চিন্তা দূর করব। আসলে ও একটু এমনই, কিছু মনে করবেন না আঙ্কেল। তবে মায়া ওর সাথে ভালো থাকবে, চিন্তা করবেন না। মিথিলা হকও স্বামীকে আশ্বস্ত করছেন, বিধায় উনি শান্ত হয়েছেন। তবে এই বর্ষণ এমন কেন, এই ভেবে মায়ার মাথা খারাপ হয়ে যায়। বেচারি নিহাত একটু চঞ্চল বেশি ছিল, কিন্তু এ তো পুরোই চিল টাইপের লোক। ঝগড়ার মাঝেই যদি ভালোবাসা খুঁজে পাওয়া যায়, তবে এদের সংসারটা হয়তো টিকে যাবে। অন্যথায় এটা হবে একটা চিরন্তন নাটক। অর্ণব, বর্ষণ, মায়া এবং মোহনা ডাইনিং রুমে একসাথে বসে গল্প করছে। বর্ষণ এবং মায়া কিছুক্ষণ পর পর সাপ বেজির মতো ঝগড়ায় জড়িয়ে পড়ছে, আর অর্ণব, মোহনা তাদের থামাচ্ছে। চলো আমরা ঝগড়া বিধি বলে টুট অ্যান্ড ডিয়ার খেলি। ওকে চলো। মোহনা, মায়া ও অর্ণবের কথায় রাজি হয়েছে। তারা খেলা শুরু করেছে। খেলার মাঝে মোহনার দৃষ্টি বরাবরই অর্ণবের উপর স্থির থেকেছে, আর বর্ষণ যথাসম্ভব মায়াকে জ্বালাতন করেছে। বর্ষণ, একটা গান গেয়ে শোনা, অনেকদিন তোর গান গা শোনা হয় না। ব্রো, তুইও ভালো গান গাইতে পারিস, সো আজকে তুই গিয়ে শোনা। ভাইয়া, একটা গান গেয়ে শোনান না। কাকের কণ্ঠ শোনার থেকে কোকিলের কণ্ঠ শোনা বেটার। তুমি কি কোকিল সম্বোধন করে আমার সুনাম করলে নাকি বদনাম? আরে ওর মতে ওটা সুনামি। ভাবি, তোমার বোনকে বেশি বেশি চিনি খাওয়াবা, মুখ থেকে খালি তেতো তেতো কথা বের হয়। মায়া ফুঁসে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। বর্ষণের সঙ্গে কেবল তার মান অভিমানে চলতে থাকে। অর্ণব সবার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাওয়া শুরু করেছে আনমনে। প্রতিদিন বাপ্ত রঙে বেসেছি কতই রঙে, প্রতিদিন বাপ্ত রঙে বেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা, তারে আবার আমার মনে করি মনে করো তা হলো না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঙ্ক্ষা শোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঙ্ক্ষা শোনা, প্রতিকয় বেবনারে ডুবে যাও রূপসাগরে, প্রতিকয় বেবনারে ডুবে যাও রূপসাগরে, ডিঙিয়ে বসে কর যোগসাগর, একবার ধরতে পারলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঙ্ক্ষা শোনা। গান শেষে হাততালিতে মুখরিত হয়েছে চারদিক। মোহনা মুগ্ধ হয়ে চেয়ে আছে অর্ণবের দিকে। লোকটাকে বরাবরই ভালো লাগে তার। লোকটা কেমন অদৃশ্য মায়ায় আটকে ফেলেছে মোহনাকে। ভাই আমার সাথে যোগ দে, একসাথে গাই চল। কোনো প্রয়োজন নেই ভাই, আমি আমার জায়গায় সন্তুষ্ট। ঠিক বলেছেন ভাইয়া, শুধু শুধু এসবে জড়ালে পার্সোনাল লাইফও
রাখবে না কেউ। পরে মিডিয়া সব সময় পিছনে লেগে থাকবে। তুমি এখনো আমার সাথে থেকে এরকম পরিস্থিতিতে পড়ছো নাকি? পড়িনি এখনো, তবে পড়তে কতক্ষণ। বর্ষণ কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই অর্ণব থামিয়ে দিয়েছে। পরক্ষণে কিসের একটা মেসেজ আসায় দু ভাই উঠে বেরিয়ে গেছে। মায়া মোহনা নিজেদের মতো চুপচাপ বসে আছে। অর্ণব আর বর্ষণ যে বিকেল বেলায় গেছে এখনো তাদের দেখা নেই। আবু, তোমার কি মনে হয় না আমাদের সাথে যা হচ্ছে সব অদ্ভুত? এমন কেন মনে হচ্ছে তোর? দেখো, হুট করে তোমার বিয়ে ঠিক হয়েছিল, তারপর তোমার উদ্বি বরের তো আমাকে কিডন্যাপ করে আবার ফেরত আনা, তারপর আমাকে জিএফ এর পরিচয় দিয়ে বিয়ে করা, এবং তোমার সাথে তার বড় ভাইয়ের নির্ধারিত দিনে বিয়ে হওয়া। সব কেমন একটার সাথে আরেকটা মেলানো মনে হচ্ছে না? কে বলে তুই তিরিং বিরিং করা ছাড়া কিছু পারোস না? ভালোই তো, ডিটেকটিভের মতো ভাবতে পারোস। মায়া চুপ করে বসে থাকে। সবকিছু যেন সাজানো নাটকের মতো মনে হচ্ছে তার। কিছুতেই সে মোহনাকে বোঝাতে পারছে না এই অস্বাভাবিক মিল, এই হুট করে ঘটা বিয়ে, কিডন্যাপের নাটক, সবকিছু যেন ইঙ্গিত দিচ্ছে কিছু একটা ঠিক নেই। এসবে কি মায়ের মনের ভ্রম, নাকি সত্যি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? চারদিকে নিস্তব্ধতা, ধোয়ারে আলোয় আবছা দেখা যাচ্ছে ভাঙা গুদাম ঘরের দেয়াল। মাঝে এক কোণায় পড়ে আছে রক্তাক্ত একটা শরীর। তার সামনে কালো পোশাকধারী একটা লোক দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো লাল হয়ে জ্বলছে। ঠোঁটের করে জেগে উঠেছে শয়তানি এক হাসি। হাতে মুঠো করা একটা মেয়ের ছবির উপর আঙুল বলিয়ে দিল সে, যেন সেই স্পর্শে কিছুটা শান্তি খোঁজে। আমার চড়ুইপক্ষকে আমার থেকে কাড়ার স্পর্ধা দেখানো? হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো এর শাস্তিটা কতটা ভয়ঙ্কর হতে পারে। ঠান্ডা গলায় কথাগুলো বলেই সামনে পড়ে থাকা লোকটার বুকে পরপর কয়েকটি গুলি চালিয়ে দিল। শব্দ নয়, যেন প্রতিশোধের স্পন্দন ছড়িয়ে পড়ল চারদিকে। পাশে দাঁড়িয়ে থাকা চেলারাও থমকে গেছে, কেউ নড়ছে না, নিঃশ্বাস নিতেও যেন ভয় পাচ্ছে। লোকটা এবার বাঁকা হেসে বলে, আমার জিনিসের দিকে হাত বাড়িয়েছে ওরা, এবার আমি ওদের দেখাবো কাকে খেলায় নামিয়েছে। অন্ধকার প্রতিশোধের ছায়া কাটিয়ে আহমেদ বাড়ির আঙিনায় তখন অন্য এক খুনসুটির ঝড়। বাড়িতে ঢুকতেই কান ঝালাফালা করে দিচ্ছে অনামিকা। এক হাতে ব্যাগ ছুঁড়ে ফেলে বলা শুরু করেছে, দুইটা বিয়ে, আর আমি জানলামই না। নীলিমা বেগম চুপ। বিথি বেগম হেসে বলেন, মামা বাড়ি যাবার পর কল করে বলেছিলাম তো, তোর বর্ষণ ভাইয়ের জন্য মেয়ে দেখছি আমরা। বলেছিলে? কোন ঘুমের ঘোরে ছিলাম আমি তখন? আর আমি না বলছিলাম নিজে পছন্দ করে দেব বউ? আমার ভাইয়ার বউ আমার পছন্দই হবে। তার গলাটা কেঁপে উঠল, চোখে পানি টলমল করছে। সবাই মিলে আমার স্বপ্নে এক বালতি পানি ঢেলে দিল। দুইটা বিয়ে তো দিয়ে দিলে, আমাকে এর মাঝে হস্তক্ষেপ করানোর প্রয়োজন বোধ করলে না। চিল কর, আমাদের বউ চয়েস করতে পারিসনি তো কি হয়েছে? নিজের ছেলের বউ নিজে পছন্দ করিস, কেমন? তুমি তো কথাই বলবা না। এসবের পেছনে তুমি হলো মাস্টার মাইন্ড। আর আমার কত শখ ছিল তোমাদের বিয়েতে ভাবিদের সাথে ম্যাচিং শাড়ি পরবো। দূর, তোর বিয়েতে ভাবিদের সাথে ম্যাচিং শাড়ি পরিস। অনু, শান্ত হ বোন, বিয়ে তো হয়ে গেছে, এখন তুই তোর বাবিদের সাথে বন্ধুত্ব করে নে, তাহলে তো হয়। অনামিকা গাল ফুলিয়ে বসে আছে। তার আপাতত ভীষণ রাগ হচ্ছে সবার উপর। মেয়েটা কিছু হলেই গাল ফুলিয়ে বসে থাকে। হাই, অনু নাকি তোমার নাম? জানি না। অনামিকা মায়ের দিকে একবার তাকিয়ে পুনরায় চোখ ঘুরিয়ে নিয়েছে। কথা বলতেই হলো, এভাবে শুরু করতে হবে না, সুন্দর লাগে না এই কথা। আসলে আমি তো পারি না, তুমি শিখিয়ে দাও। অনামিকা মায়ের দিকে ফিরে বলে, আমি অনামিকা, তুমি? আমি মায়া, তোমার ভাবি। তুমি কোনটার বউ? উল্লুক ভাইয়ার নাকি ভাল্লুক ভাইয়ার? এ আবার কেমন না, কে কোনটা? অনামিকা চোখ টিপ দিয়ে বলে, আরে ভাবি, এটা অনুর দেয়া ডিজিটাল নাম। উল্লুক হচ্ছে অর্ণব ভাই, আর ভাল্লুক হচ্ছে বর্ষণ ভাই। তাহলে আমি ভল্লুকের বউ। মোহনা সিঁড়ি দিয়ে নামতে নামতে কৌতূহলী কণ্ঠে শুধালো,
তা দুজনে কি নিয়ে হাসাহাসি করছো? বলেছিলাম তুমি বুঝি উল্লুক ভাইয়ার বউ? কি বলছো? আমি বলছি আপু। পরক্ষণে আসল ঘটনা শুনে মোহনাও হেসে ফেলেছে। ননদ ভাবিরা মিলে একটা টিম গড়ে ফেলেছে বলা যায়। দিন বেশ আনন্দ এবং খুনসুটির মাঝেই কেটে চলেছে সকলের। একসাথে থাকতে থাকতে না চাইতেই তৈরি হয়ে যায় একটা অদ্ভুত টান, যেন প্রতিদিনের ঝগড়াই এক একটা বাঁধন হয়ে গেঁথে দেয়। মায়া আর বর্ষণ যেন আলাদা পৃথিবীর মানুষ, তবুও একে অপরকে ছাড়া যেন দিন চলে না। ঝগড়া, ঠাট্টা, অভিমান সবই যেন একরকম অভ্যাসী হয়ে গেছে। আর সেই অভ্যাসের নামই হয়তো ভালো লাগা। কেউ দেখলে ভাবে এরা সারাক্ষণ তর্কে বেঁধে থাকে, কিন্তু যারা ভেতরের গল্পটা জানে তারা জানে ঝগড়াগুলোতেই লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট ভালোবাসা। বর্ষণের আজ একটা কনসার্ট ছিল বিধায় তার ফিরতে দেরি হয়েছে। রুমে প্রবেশ করতেই দেখতে পায় তার জন্য টেবিলের উপর খাবার ঢেকে রাখা আছে। মায়া সে তো স্বপ্নের দেশে পাড়ি দিয়েছে। এসব পর্যবেক্ষণ করে বর্ষণ মুচকি হাসে। বড্ড ইচ্ছে করছে একটু জাগিয়ে ঝগড়া করতে, কিন্তু ঘুমন্ত চেহারাটাও বেশ লাগছে দেখতে। সত্যিটা জানলেও কি আমার সাথে খুনসুটির সংসারে থাকবা মায়াবতী? আমি যে তোমাতেই মতি আছি। রোজ রোজ ঝগড়া করে তর্কে জিতে আবার তোমায় চুপ থাকতে দেখে নিজ ইচ্ছাই হার মেনে নিচ্ছে। বর্ষণ দীর্ঘশ্বাস ফেলছে মায়ার পানি চেয়ে এবং পুনরায় বলা শুরু করেছে। জানি তুমি শুনবে না আমার কথা, তাই তো বলছি। তোমার এই ঘুমন্ত চেহারার পানে চেয়ে মায়া, তুমি জানো না তোমার প্রতিটা অভিমান, প্রতিটা চুপ করে থাকা আমার হৃদয়ের গোপন ডায়েরিতে জায়গা করে নিচ্ছে, আর আমি তো ধীরে ধীরে তাতেই হারিয়ে যাচ্ছি। বর্ষণ জানে তার বলা একটি কথাও মায়ার কর্ণ অবধি পৌঁছয়নি, তবুও বলেছে সে হৃদয়ে জমে থাকা কথাগুলো, কারণ এই বলাটাই তার একমাত্র শান্তি। কিন্তু কে জানে এই নীরব ভালো লাগার রাতটা কি তাদের স্নিগ্ধ বন্ধনের শুরু, নাকি এ শুধুই একটা নিরীহ ঝড়ের পূর্বাভাস। বাতাসে হালকা পর্দা নড়ে, ঘড়ির কাঁটা এগিয়ে চলে। রাত গভীর হয়ে এসেছে। আকাশ চূড়ায় নেমে এসেছে কালো মখমলের মতো নিঃশব্দতা। দূরে দূরে তারার ঝিকিমিকি যেন হারিয়ে যাওয়া স্বপ্নের মতো একরাশ আলো নিয়ে তাকিয়ে আছে পৃথিবীর দিকে। চারটা আধোমুখে উকি দিচ্ছে সাদা মেঘের চাদর সরিয়ে। আলোর চেয়েও যেন ওর চোখে বিষাদ বেশি। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা, তবু যেন সেই নীরবতায় অনেক কথা বলে দিচ্ছে। মোহনা অনেকক্ষণ যাবৎ অর্ণবের দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এটা বুঝতে পেরে অর্ণব নীরবতা কাটিয়ে বলে উঠছে, কাকে যদি কিছু বলতে ইচ্ছে হয় ইতস্ততা বোধ করবে না। যত নীরব থাকবা তত জড়তা তোমাকে আঁকড়ে ধরবে। মানে আসলে অর্ণব মোহনার সামনে এসে বসে হাতে হাত রেখে বলে, আমি তোমার পাশে আছি সবসময়, তোমার বন্ধু আমি। কোনো কিছু বলার থাকলে বলে ফেলো, এত আমতা আমতা করো না। মোহনা দূরে সরে গিয়ে চুপচাপ বিছানায় শুয়ে বলে, না থাক, অন্য একদিন বলবো, এত জরুরি কথাও না এটা। অর্ণব প্রতি উত্তরে মুচকি হাসে। হয়তো মেয়েটার জড়তা বুঝেছে সে। সকালবেলায় ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিল অনামিকা। এখন প্রায় বিকেল পেরিয়ে গেছে। দেরি হওয়ার মূল কারণ সেখানে ঘুমিয়ে পড়েছিল আর তাকে কেউ ডাকেনি। সন্ধ্যার নরম আলোটা আর নেই। রাস্তাঘাটে হালকা ঝাপসা অন্ধকার নেমে এসেছে। গাড়ির শব্দ কমে গেছে। মানুষ যেন ছড়িয়ে পড়েছে নিজেদের গন্তব্যে। অনামিকা হাঁটছে একা। সিএনজিও যেন আজকের দিনের মতো বিদায় নিয়ে ফেলেছে। তেল শেষ আর আধ ঘন্টার পথ, তবুও একা পেরোতে হচ্ছে তাকে। আশ্চর্য হলেও সত্যি ভয় বা দুশ্চিন্তা কোনো অনুভূতি কাজ করছে না ওর মধ্যে। শুধু একটা নিঃশব্দ অনুভূতি পেছন পেছন চলেছে, যেন কেউ এক দৃষ্টিতে তাকিয়ে আছে, নিঃশব্দে হাঁটছে ওর ছায়ার মতো। কিছু একটা ভেবে পেছনে তাকাতেই দেখতে পায় কালো পোশাকধারী একটা লোক অন্য একটা লোককে বেদম প্রহার করছে অনবরত। অনামিকা যেন ফ্রিজড হয়ে গেছে তার স্থানেই। কালো পোশাকধারী লোকটা আচমকা অনামিকার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। বেচারি চাইলেও দৌড়াতে পারছে না, পা কেমন জমে গেছে। দেখুন, আমি চোখে দেখতে পাই না, ছেড়ে দেন। লোকটার মুখ ঢাকা, তবে ভালোভাবেই বোঝা যাচ্ছে সে হাসছে। তা মেয়ে দেখতে না পেলে ভয় পাচ্ছিস কিভাবে? আমার পরিবারে আমি এক পিস মেয়ে, প্লিজ ছেড়ে দেন। মায়ের না আঙ্কেল ভাইয়া? বাসা কই তোমার? মেরে বডি পাঠানোর জন্য জানতে চাচ্ছেন। লোকটা কিছু না বলে ফোনে কি যেন একটা লিখলো। পরক্ষণে অপর একটি লোক গাড়ি নিয়ে হাজির হয়েছে। লোকটি গাড়িতে উঠে অনামিকার দিকে তাকিয়ে বলল, গাড়িতে উঠে অ্যাড্রেস দাও, না হলে উপরে যাবা এমনিতেই।
রাত বিরেতে একা একা বের হও কেন পিচ্ছি মানুষ? আমি তো বড়, আমার কি দোষ? ঘুমে তো দেরি করিয়ে ফেলেছে। হয়েছে, গাড়িতে উঠো, পৌঁছে দিচ্ছি। তুমি মুখ খুললেও আমার কিছু হবে না, সো ফার্স্ট টাইম তাই ছেড়ে দিচ্ছি। অনামিকা চটপট গাড়িতে উঠে একগাল হেসে, ওয়াও, আপনি হার্টলেস টাইপের লোক হয়েও দেখছি মায়া দয়া আছে একটু। প্রতি উত্তরে লোকটা কিছু বলেনি। অনামিকাকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে চলে গেছে নিজস্ব পথে, কিন্তু পেছনে ফেলে গেছে কৌতূহলী অনামিকাকে। তার আপাতত ইচ্ছে জেগেছে এই লোকের চেহারা দেখবে। বাড়িতে পা রাখতেই সকলের হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অনামিকাকে। তবুও তার মন মস্তিষ্ক জুড়ে কিছুক্ষণ আগের ঘটনা ছেয়ে আছে। তা ননদিনী প্রেমিক আছে নাকি? কাকে নিয়ে এত ভাবছো? আরে ভাবি, কি যে বলো, আমার আবার প্রেমিক? ভাইয়াদের জন্য অসম্ভব। অর্ণব ভাইয়া ইনকাউন্টার করে দেবে, আর বর্ষণ ভাইয়া ফ্যানদের দিয়ে কেলানি খাওয়াবে। গোপনেও তো থাকতে পারে। হতে পারে লুকিয়ে রাখছো, কাউকে বলছো না ভাইদের ভয়ে। আরে তেমন কিছু না, আজকে উপরে যাইতে যাইতে যাই না, এইটাই নিয়ে ভাবছিলাম। তুমি ঠিক আছো? কিছু হয়েছিল নাকি? ব্যথা পাইছো? ফার্স্ট এড বক্স আনবো? অনামিকা তার সাথে ঘটে যাওয়া সকল কথা বলেছে মোহনা এবং মায়াকে। তুমি আর একা রাতে যেও না, লোকটা যদি উড়িয়ে দেয় এবার। আমার তো মনে হয় লোকটা ভালো, না হলে নিজ দায়িত্বে পৌঁছে দিত না। আমি কিছু জানি না, তবে আমার ইচ্ছা আবার দেখা হোক আমাদের। আর তোমরা কিন্তু ভাইয়াদের বলো না, কেমন? আচ্ছা, বলবো না। তিনজন একসাথে হলে তাদের কথোপকথন যেন শেষ হতেই চায় না। গল্পের ঝুড়ি বেরিয়ে আসতে থাকে অনবরত। জন্মদিন মানে প্রতিটি মানুষের জীবনে নতুন একটি বছরের সূচনা। এই দিনটা ঘিরে সাধারণত সবার মাঝেই একটা আলাদা উচ্ছ্বাস থাকে। শুভেচ্ছার বন্যা, প্রিয়জনের চমক, কিংবা নিজের জন্য একটু স্পেশাল কিছু। কিন্তু বর্ষণের চোখে মুখে আজ যেন সেই আনন্দের কোনো ছায়াও নেই। নীরবতার ভার যেন বেশি হয়ে দাঁড়িয়েছে আজ। সবাই যখন শুভ জন্মদিন বলে ওকে জড়িয়ে ধরেছে, ও তখন যেন একটা গলার কাটা গিলছে। বর্ষণের জন্মদিনে সবাই হাসছে, কেবল বর্ষণ ছাড়া। আনন্দটা যেন আজ কেকের গন্ধ পেরিয়ে পৌঁছতে পারছে না ওর হৃদয়ে। হয়তো এটা কোনো অযাচিত ঘটনার সম্মুখীন হওয়ার আতঙ্ক বিরাজ করছে। ফোনের স্ক্রিনে তখন অজানা নাম্বার থেকে কল আসায় খানিকটা ভড়কে যায় বর্ষণ। সাইডে গিয়ে কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে পুরুষালী কপট হাসির আওয়াজ শোনা যায়। শুভ জন্মদিন মাই ডিয়ার ব্রাদার, ডোন্ট ইউ ডেয়ার টু উইশ মি? কিছু চাস তুই? এভাবে কল করেছিস কেন? প্রতি উত্তরে অপর প্রান্তের ব্যক্তির হাসির শব্দ ভেসে আসে। বড্ড কষ্ট হচ্ছে। আমি তোকে উইশ করলাম, বিনিময়ে তুই এরকম ভাবে কথা বলছিস। সো ব্যাড। দেখ, তুই খারাপ আমি জানি, আর তুইও জানিস যে আমিও ভালো মানুষ নই, সো হেয়ালি করিস না একদম। অপর প্রান্তের ব্যক্তি শান্ত গলায় বলল, আই নো হু আর ইউ অ্যান্ড হু আই অ্যাম, সো আমি চাই সবাই জানুক। দেখ, আমি শত্রুতা চাই না, আমরা তো বন্ধুত্ব করতেই পারি। অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠ যেন মুহূর্তেই কঠোর শোনালো। আমার সব তুই কেড়েছিস, এইবার কড়াই গন্ডাই ছিনিয়ে নিতে আসবো আমি। দীর্ঘশ্বাস ফেলে বললাম, তুই বরাবরই ভুল বুঝেছিস। অপর প্রান্ত থেকে আর কথা শোনা গেল না। হয়তো কল কেটে দিয়েছে। বর্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। সবাই সত্যিটা জানলে কি বর্ষণকে ভুল বুঝবে? বর্ষণ মরমরা হয়ে ছাদের এক কোণায় বসে বসে আকাশের পানে চেয়ে হয়তো তারা গুনছে। মায়া বুঝতে পারছে এই লোকটার কিছু তো হয়েছে, না হলে এতক্ষণে ঝগড়া করতো, হই হুল্লোড় করতো। তা না হওয়ায় নিজেই এগিয়ে গেছে। আজকে চাঁদটা উল্টো দিকে উঠেছে কিনা তা দেখতেছেন বুঝি? বর্ষণ ভ্রুকুচকে মায়ার দিকে তাকায়। মায়া মুস্কি হাসি দিয়ে বর্ষণের পাশে বসে পুনরায় শোধালো, তা রাতের বেলায় চাঁদ দেখা ভালো, তবে অতিরিক্ত নয়, কারণ জন্মদিনের দিন এমন হাবভাব দেবদাস হওয়ার লক্ষণ। বর্ষণ হকচকিয়ে উঠিয়ে তারপর হেসে, ময়ার বাচ্চি, তুমি কি আমাকে একটু সিরিয়াস হতে দিবা না? তাই না? একটু ভদ্র হয়ে গেছিলাম, তোমার চক্রে এই ভদ্র সত্তা ধরে রাখতে পারলাম না। চলো, এর শাস্তি স্বরূপ ছাদ থেকে ফেলে দেই। মায়া লাফিয়ে উঠে দৌড় দিছে। একদম না, ফালানো তো দূরের কথা, নাগালি পাবে না আমার।
বর্ষণ ও মুস্কি হেসে মায়ার পেছনে ছুট লাগিয়েছে। তারা এখনও একে অপরের ভালোবাসায় আটকা পড়েনি, তবুও একে অপরের সুখ দুঃখের সঙ্গী ঠিকই হয়ে উঠেছে। মোহনা রুমে প্রবেশ করতেই চমকে যায়। বিছানার উপর কিছু গিফটের প্যাকেট রাখা আছে। অর্ণব মোহনার দিকে তাকিয়ে হাসে। হাসছেন কেন? এমনি, তোমার জন্য গিফট আছে, দেখো পছন্দ হয় কি না। জন্মদিন আপনার ভাইয়ের, অথচ গিফট দিচ্ছেন আমায়? আমার বাবা আমাকে শিখিয়েছে, বুঝলে তো, সুযোগ পেলেই বউকে গিফট করতে হয়, তাহলে বউকে খুশি রাখা যায়। আমি নিজে থেকে করছি না, সত্যি। মা বলেছিল তোমার জন্য কিছু কিনে আনি যাতে। মোহনা অর্ণবের কথা বিশ্বাস করল নাকি বোঝা গেল না। সে গিফটগুলো খুলে দেখতে লাগলো কি কি আছে। মোহনা দীর্ঘশ্বাস ফেলে বলে, এগুলো কি? আমি চাইছি নাকি, শুধু শুধু টাকা নষ্ট করলেন। উফ, তোমরা বউরা খুশি কিভাবে হও বলো তো? কত কষ্ট করে বেছে বেছে এনেছি জানো। মোহনা নরম গলায় শুধালো, আরে ওইভাবে বলিনি, আমার সব পছন্দ হয়েছে, কিন্তু 3টা শাড়ি, লাল, নীল, কালো, 6টা উপন্যাসের বই, 12 জোড়া কাচের চুড়ি, এগুলো একটু বেশি হয়ে গেল না? অর্ণব প্রতিবাদের স্বরে বলল, আমি আমার বউকে গিফট করছি, তুমি বলার কে? চুপচাপ এগুলো লেখো। কথা ওইটা না, কথা হচ্ছে আপনি কি নামতা গুণে এসব কিনেছেন? অর্ণব মোহনার কথায় খুব একটা পাত্তা না দিয়ে বিছানার এক সাইডে আরাম করে শুয়ে পড়ছে। মোহনা পুনরায় একই কথা জিজ্ঞেস করল। অর্ণব ঘুম ঘুমো চোখে মোহনার দিকে তাকিয়ে বলল, এটুকু বোঝো না? বাগ দিয়েছি 2 দিয়ে শুরু করেছি, 3 দিয়ে শেষ করেছি। মোহনা থতমত খেয়ে অর্ণবের দিকে তাকিয়ে আছে, কিন্তু অর্ণবের তাতে খেয়াল নেই। সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আজ রাতটা যেন এক একজনের জন্য এক এক রকম, কারো জন্য আনন্দের, কারো জন্য বিষণ্ণতার। তবে কোনো অনুভূতিই যেন ছুঁতে পারছে না অনামিকাকে। সে বসে আছে, চোখের পাতার ফাঁকে কল্পনায় এঁকে চলেছে সেই অচেনা আগন্তুককে, অথচ কাগজের পাতায় আঁকা হচ্ছে না। যাকে মাত্র এক ঝলক দেখেছিল, সেই এখন মনে গভীর দাগ কেটে গেছে। তার সাথে আবার দেখা না হওয়া পর্যন্ত মনে হচ্ছে আগন্তুক নয়, যেন কোনো অদৃশ্য অভিশাপ ভর করেছে তার মনে। সে লোকটা এখন অনামিকার অবচেতন মস্তিষ্কে এক আশ্চর্য ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখা কি হবে আমাদের আবার? ভয় দেখান যাই করুন, একটিবার আপনারে দেখার যে বড্ড শখ আমার শখটা কি পূরণ হবে না মিস্টার আগন্তুক? অনামিকার বলা কথাই হয়তো তার আগন্তুকের নিকট পৌঁছয় না, তবুও একটা আশ্বাস থেকে যায়, আবার হয়তোবা দেখা হবে অজানা পথে। চারদিকে নিস্তব্ধতা, বড় বাড়িটার প্রতিটা করিডোরে যেন শূন্যতা পায়চারি করছে। মার্বেলের মেঝেতে ঠান্ডা ছোঁয়া, দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলো আধো আলোয় যেন চোখ মেলে তাকিয়ে আছে সময়ের দিকে। বাতাস ভারী, যেন জমে থাকা দীর্ঘশ্বাসে ঠাসা। ঘরের ভেতর মৃদু আলো জ্বলছে। হল ঘরের মাঝখানে একটা সোফা, তার একপাশে হেলান দিয়ে বসে আছে নির্ঝর। হ্যাঁ, এই বাড়িটার মালিক সে, কিন্তু আজ যেন সে নিজেই অতিথি হয়ে গেছে নিজের জীবনে। একটা কাচের গ্লাস হাতে, তাতে জল নেই, আছে শুধুই অতীতের ছায়া, বিষণ্ণতার ছায়া। চোখ বন্ধ করে আছে সে। হুট করেই কারো পায়ের শব্দ শোনা যায় এবং কণ্ঠ কর্ণে এসে পৌঁছায়। স্যার, আপনার মা আপনার সাথে দেখা করতে চাইছেন। হাতের গ্লাসটা তৎক্ষণাৎ ভেঙে রক্তে ভরে যায় রাগীভাবে চেয়ে। ওই মহিলাকে নেক্সট টাইম আমার মা সম্বোধন করলে তোর আর নেক্সট দিন দেখা লাগবে না, মাইন্ডেড। লোকটা মাপ চেয়ে পরিষ্কার করা শুরু করে দেয়। নির্ঝর একবার তার দিকে তাকিয়ে উঠিয়ে চলে যায় নিজের কক্ষে। বারান্দায় দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করে ধরায়। সিগারেটের ধোঁয়ায় যেন পুরো শহরটাকেই ছাই করে দিচ্ছে, এরকম তৃপ্তি বিরাজ করে। আকাশের পানে চেয়ে তাচ্ছিলের হাসি হাসি নির্ঝর। হায় রে দুনিয়ার নিয়ম, যে পেয়েছে সব একসাথে পেয়েছে, আর যে পায়নি সে পুরোপুরি নিশ্চয়ই থেকেছে সব দিকেই। এ যেন ধোঁয়ার সাথেই হাওয়ায় মিলিয়ে যাওয়া নির্ঝরের হাহাকার। রাতটা তখনও নিস্তব্ধ, শুধু কেউ কেউ জানে এই রাতেই কিছু সম্পর্ক বদলে যায়, কিছু প্রশ্ন কোনো দিন আর উত্তর পায় না। ভাই বোনের সম্পর্কটাই যেন একটু আলাদা, সবসময় খুনসুটি, রাগ, অনুরাগ আর অদ্ভুত এক মায়ায় জড়ানো। বর্ষণ, অর্ণব এবং অনামিকার সম্পর্কটাও তেমনই। অনামিকা চুপচাপ নুডলস খেতে খেতে টিভি দেখছিল। মাঝখান থেকে বর্ষণ এসে বাটি কেড়ে নিয়ে খাওয়া শুরু করেছে। অনামিকা রাগে দুঃখে ফসতেছে।
দেখ, কাঠবিড়ালির সাপ হতে যাইস না। কথায় কথায় সাপের ফেনা তুললে তোকে বিয়ে কিভাবে দিব? অনামিকা দাঁতে দাঁত চেপে নিজেকে সংযত করার চেষ্টা করে জিজ্ঞেস করল, তুমি আমাকে কাঠবেড়ারি বললা নাকি সাপ? তুই হচ্ছিস বিষাক্ত কাঠবিড়ালি। দেখতে ছোটখাটো, কিউট, কিন্তু ভেতরে সাপের বিষে ভরা। অনামিকা বেচারি চেঁচানো শুরু করেছে। আম্মু, মামনি, তোমাদের আদরের ছেলেকে বলো কিছু, আমাকে ইনসাল্ট করতেছে। কিরে, কাঁদছিস না যে? চোখে পানি নাই? অনামিকার হতাশার চোটে লাফালাফি শুরু করেছে। আম্মু, এই ভাল্লুককে কিছু বলো, না হলে বললাম আমি গাছে গিয়ে বাসা বাঁধব। সাদে কি আর কাঠবিড়ালি নাম দিয়েছি? নীলিমা বেগম বর্ষণের কান টেনে বলে। আমার মেয়েটাকে চালাচ্ছিস কেন? বর্ষণ নিজের কান ছাড়ানোর চেষ্টা করে বলে, মামুনি এমন করে না, আমার বউ দেখলে মান সম্মান থাকবে না তো? আপনার বউই কান টানবে মিস্টার ভুল্লু। বর্ষণ চোখ বড় বড় করে চাইছে মায়ার দিকে। আপাতত মনে অদ্ভুত একটা শান্তি কাজ করছে বর্ষণের। মায়ার মুখ থেকে নিজের বউ সম্বোধন শুনে মায়া বর্ষণের সামনে এসে দাঁড়িয়ে শাসনের স্বরে বলে উঠল, আমার ননদ একটাই, ওর পিছনে লাগতে আসলে আপনার উল্টোপাল্টা ছবি তুলে ভাইরাল করে দিব বললাম। বর্ষণ থতমত খেয়ে গেছে মায়ার কথায়। তার বউ তার পক্ষে কথা না বলে তার বিপক্ষে কথা বলছে। সিরিয়াসলি? বিল্লি আসছে, কাঠবিড়ালি প্রোটেক্টের হতে। মায়ার রাগি রাগি ভাব নিয়ে বলে উঠল, এই ভুল্লুকে ছাও, দেখুন আমাকে বা অনুকে যদি উল্টাপাল্টা নামে সম্বোধন করতে আসেন তাহলে কিন্তু সত্যি আপনার ছবি নিউজ ফিডে ভরা থাকবে। বর্ষণ প্রতিবাদের সুরে বলল, লাইক সিরিয়াসলি? তোমরা আমাকে ভাল্লুক বললে দোষ নেই, আর আমি একটু বিল্লি আর কাঠবিড়ালি বললেই দোষ? দুনিয়াটা মহিলা যাত্রায় দখল করে নিল। আমার মতো নিরীহ অবলা পুরুষদের পক্ষে কেউ নেই। কষ্ট। বিথি বেগম ছেলের কান টেনে দিয়ে বললেন, এত নাটক কই থেকে শিখছো শুন? আর কার থেকে শিখবো? অবশ্যই বাবার থেকে শিখেছি। নেহাল আহমেদ তীব্র প্রতিবাদ জানান ছেলের কথায়। আমি উল্টোপাল্টা কথা বলি নাই বউ, তুমি তো জানো আমি নিরীহ পুরুষ। দেখো মা, নিরীহ পুরুষ হিসেবে দাবি করছে নিজেকে। বিথি বেগম স্বামীকে তাড়া করা শুরু করেছে। তোমরা আর বদলালে না, তোমাদের সাথে থেকেই সবগুলো বিগড়ে গেছে। আহসান আহমেদ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে উঠলেন, মাথায় তো তুমিও চড়িয়েছ, সবার সাথে তুমিও বিগড়ে গেছো। এটা শুধু শুধু আমার বাচ্চাদের দোষারোপ করছো যে। বর্ষণ হতাশার ভঙ্গিতে বলে উঠল, বুঝলা তো বড় আব্বু, দুনিয়াটা নারী জাতিরাই দখল করে নিচ্ছে। আমাদের স্বাধীনতা হরণ করছে এরাই। আমাদের একটা আন্দোলন করতেই হবে এবার। অর্ণব বন্দুক সামনে ধরে বলে, লিডারটা তুই হবি নাকি? যাই হোক, বন্দুক দিবনি আমি। বইয়ের মন বোঝার ট্রেনিং সেন্টার থাকলে জানাস আমাকে। ছেলের সাথে আহসান আহমেদও বলে উঠলেন, আমাকে জানাস বর্ষণ। জানলে আমি তো আমার অবাধ্য বউয়ের মন জয় করে বাধ্য করে ফেলতাম। নীলিমা বেগম ধমকের সুরে বলে উঠলেন, যে যার যার ঘরে যাও, এখানে তোমাদের আসাইরা দুঃখের আলাপ করবা না। সবাই নিজ নিজ কক্ষের পথে পা বাড়িয়েছে। পরিবারের মানুষগুলো আসলে একটু বেশি ফ্রি। তাদের জীবনে সুখের অভাব নেই। তবুও কে জানে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত কিছু অপেক্ষা করছে কিনা তাদের জন্য, যা তারা কল্পনাও করতে পারবে না। অর্ণবকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে আজকাল। হয়তো তার কাজের প্রেশার বেশি, এই ভেবে মোহনা ওর পাশে বসে। একটু ঘুমিয়ে মাইন্ড ফ্রেশ করে নিন। অর্ণব কৃত্রিম হাসি হেসে বলে উঠল, মোহনা, আজকাল আমার কাজের জন্য তোমার সাথে কথা বলার আমার হুঁশপথ পাচ্ছি না। কিছু মনে করো না। তোমার ভালো না লাগলে ওই বাড়ি থেকে ঘুরে আসতে পারো। মোহনা মুস্কি হাসি দিয়ে বলল, এত ভাবতে কে বলেছে আপনাকে? আমি এখানে দিব্যে আছি, এটা তো আমার সংসার, ব্যস্ততা তো আসবেই। এই জন্য হতাশ হয়ে কি হবে? আপনি বরং নিজের শরীরের দিকে নজর দিন, পরে দেখা যাবে কাজের জায়গায় অজ্ঞান হয়ে গেছেন। অর্ণব চোখ ছোট ছোট করে বলল, বাহ, তুমি দেখছি বেশ জ্ঞানী। মোহনা মুস্কি হেসে বলল, আর আপনি হচ্ছেন গুণী জ্ঞানী, গুণীতে মিশে আমাদের সংসার। অর্ণব মুখের হাসি প্রসারিত করে বলল, সম্পর্কটা বল দিয়ে হলো বেশ মিলিয়েছে আমাদের সংসারটা। মোহনা বালিশ ঠিক করে দিয়ে বলল,
কথা হয়েছে বহুত, এবার একটু ঘুমিয়ে নিন, না হলে আমার কথাই সত্য হবে। অর্ণব মোহনাকে টেনে বসিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। মাথায় হাত বুলিয়ে দাও, ঘুমাবো। মোহনা প্রত্যুত্তরে হেসে অর্ণবের মাথায় হাত বুলিয়ে দেয়া শুরু করেছে। লোকটাকে দেখে বোঝা যাচ্ছে তার ভেতরে হয়তো কোনো অযাচিত জিনিস নিয়ে চিন্তা আছে, তবে তা হয়তো সে মোহনাকে জানাবে না। মোহনার এতে কিছু যায় আসে না, কারণ এই লোকটা ভালো থাকলে যে তার হবে। রাতের কোনো প্রহর চলছে, যা বোঝা মুশকিল। শহরটা যেন ঘন অন্ধকারে ছেয়ে গেছে, নিঃশব্দ, নির্জীব, নিস্পন্দন। সেই নিস্তব্ধতা ছেদ করে কেবল দুটি ছায়ামূর্তির উপস্থিতি টের পাওয়া যায়। মুখোমুখি দাঁড়িয়ে বর্ষণ এবং নির্ঝর, দুজনেই কালো পোশাকে নিজেদের আবৃত করে রেখেছে, যেন অন্ধকারের সাথেই একান্ত হয়ে গেছে তাদের অস্তিত্ব। নিস্তব্ধতা কাটিয়ে বর্ষণ বলে উঠল, আমাকে তো ঘৃণা করিস, তাহলে সত্যিটা লুকাতে হেল্প কেন করছিস? নির্ঝরের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে গা ছাড়া ভাবে বলে উঠল, সত্যি মিথ্যে অত কিছু দিয়ে কাজ নেই আমার। তোর সত্যি লুকোয়নি, বরং আমার সম্পর্কে খোঁজ চলছে, এসবই আড়াল করেছি। তোকে এত গুজব কে শোনায়? তোর একারই চেলা আছে নাকি? আমারও কতগুলো চেলা ফেলা আছে, তাদের থেকেই খবর নিছি। এত রাতে এখানে কেন এসেছিস? ঘরে বউ তো ভাববে তার বর রাত বিরেতে পরকীয়া করতে বেরিয়েছে। ওই যে ঘুমায়, সকালের আগে উঠবে না। এর মধ্যে যদি পানিতেও নিয়ে ফেলে দেই, তাহলে ওখানেই ভেসে থেকে ঘুমাবে। নির্ঝর প্রতি উত্তরে হয়তো একটু হাসলেও তা অবশ্য দেখে বোঝা গেল না। আহ, পাইছিস দেখে মূল্য দিচ্ছিস না, এদিকে আমি যে নিঃস্ব। আমি আছি তো, নিঃস্ব কেন হবে? আর চড়ুই পাখিকে পাওয়ার শখকে বাদ দিয়ে দিলেই। আমি ওকে চাই, খুব করে চাই, কিন্তু ওর কাছে আমার কোনো অস্তিত্ব নেই। আমি চাইলেই ওকে জোর করে এনে আমার নিঃসঙ্গ জীবনের সঙ্গী করতে পারবো, কিন্তু বর্ষণ ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কিন্তু কি? নির্ঝর আকাশের দিকে তাকিয়ে বলল, ওর আমার দূরত্ব বহুত, কখনোই ও আমাকে ভালোবাসবে না। জোর করে কাউকে নিজের করা গেলেও তার যে মন পাওয়া যায় না রে বর্ষণ। তুই নিজেই বলিস আমাকে ঘৃণা করিস, অপছন্দ করিস, তাও কিন্তু আমার কাছে মনের দুঃখ প্রকাশ করে ফেলিস। তুই বাইরে থেকে নিজেকে শক্ত দেখালেও ভেতর থেকে বহুত নরম। তুই বড্ড বেশি কথা বলিস। বর্ষণ নির্ঝরকে জড়িয়ে ধরে বলল, জীবনে আমাদের মাঝে যতই দূরত্ব ঝগড়া থাকুক ভাই, ভাই হিসেবে সবসময় আমি তোর পাশে থাকবো। তোর নিঃসঙ্গ অগোছালো জীবনও তো কেউ গুছিয়ে দেবে, দেখিস, তোকেও কেউ ভালোবাসবে। বিয়ের পর বেশ কথা শিখেছিস। আর বলিস না, সারাদিন তো ঝগড়াতেই কেটে যায়। শুরুটা নিশ্চয়ই তুই করিস। বর্ষণ বাঁকা হেসে উত্তর দিল, অবশ্যই। দুজনের কথায় কি আছে জানা নেই, তবে দূর থেকে নির্ঝরের চেলারা ভাবছে, যে বস কোথায় কোথায় লোক উড়িয়ে দেয়, সে কিভাবে একজনের সঙ্গে এভাবে স্বাভাবিক থাকতে পারে। তাদের মধ্যে শত্রুতা টাইপেরই সম্পর্ক সবসময়, তবুও যেন কোথাও একটা দৃঢ় বন্ধন আছে স্মৃতির। অন্ধকারকে উপেক্ষা করে দিনের আলো ফুটে উঠেছে, কিন্তু পুরো পরিবারের ভেতরে যেন অন্ধকারের ন্যায় চিন্তা বিরাজ করছে। বাড়ির মেয়ে হুট করে গায়েব হয়ে গেছে, কোথায় গেছে জানা নেই। তবে এটুকু বোঝা গেছে অর্ণবের বিরুদ্ধে থাকা কেউ ব্ল্যাকমেল করতে তুলে নিয়ে গেছে। নীলিমা বেগম মেয়ের চিন্তায় জ্ঞান হারিয়েছেন। বিথি বেগম অনেক কেমন অস্থির হয়ে পড়েছেন। অর্ণবের নিজেকে বড় অসহায় লাগছে। নিজের বোনকে প্রোটেক্ট করতে কি ব্যর্থ হলো সে? বোনটার জন্য যে চিন্তায় শেষ সবাই। অর্ণব যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে খোঁজ লাগিয়ে চলেছে, কিন্তু ফলাফল বারবারই শূন্য। শুধু একটা চিঠি পাঠানো হয়েছে অর্ণবের কাছে। এবার সত্যলার পালা। তুই অফিসার, আমাদের বিরুদ্ধে গেছিস, এখন দেখ তোর বোনের কি অবস্থা হয়। নিজেকে বারবার অপরাধী লাগছে অর্ণবের। তাদের কোনো লোকেশনও পাওয়া যাচ্ছে না। তবে কি অনামিকা চিরতরে হারিয়ে যাবে? কোথায় নিয়ে গেল তাকে? অর্ণব পারবে তো তার ছোট্ট বোনটাকে ঠিকভাবে ফিরিয়ে আনতে? বিপদ কখনোই বলে কয়ে আসে না। বিপদে পড়লে কেউ হতাশ হয়ে পড়ে, আবার কেউ তীব্র মনোবল নিয়ে বিপদকে কাটিয়ে তোলার চেষ্টা করে। অনামিকার অবস্থা ঠিক দুটোর মাঝামাঝি। তাকে কিছু লোক কিডন্যাপ করেছিল, কিন্তু বর্তমানে সেই তাদের গুরু হয়ে দাঁড়িয়েছে। তাদের দিয়ে এটা ওটা আনিয়ে খাচ্ছে, কথা না শুনলে বকতেছে। মনে হচ্ছে তাকে কিডন্যাপ করা হয়নি, বরং সে বেড়াতে এসেছে। এক লোক আরেকজনের কানে ফিসফিসিয়ে বলে উঠল, এরে সামলানো ভারী মুশকিল, এরে উড়াই দেই। অনামিকা ভ্রুকুচকে চেয়ার উঠিয়ে বাড়ি দিচ্ছে লোকটার পায়ে।
সান্ডা মার্কা চেহারা, আবার সান্ডা মার্কা কণ্ঠ, ফিসফিসিয়ে বললেও শোনা যায়। আমাকে উড়ানোর কথা ভাবলে বললাম প্রত্যেককে নিয়ে উড়ব। আমার ভাইদের চেনস না সান্ডার দল। এদের মধ্যে একজন লোক হতাশ হয়ে বলে উঠেছে, বইন তুই যা, আমাগো দোষ হইয়া গেছে তোরে উঠাইয়া। অনামিকা তীব্র প্রতিবাদ জানিয়ে বলে উঠছে, যা বললেই হলো নাকি? আমাকে উঠানোর সময় মনে ছিল না? এখন আবার আপ্যায়ন করবি তোরা সবাই? আমার যখন মনে হবে তোদের আমাকে উঠানোর শাস্তি শেষ হয়েছে তখন নিয়ে চলে যাব। লোকগুলো ভীষণ হতাশ। এই মেয়েকে মারতে নিষেধ করা হয়েছে উপর মহল থেকে, কিন্তু এই মেয়ে যা করতেছে। নির্ঝর খোঁজ লাগিয়ে জেনেছিল বর্ষণের একজন ফ্যামিলি মেম্বারকে উঠানো হয়েছে। ও সাথে সাথেই আন্দাজ করতে পেরেছিল কে কাজটা করেছে। এজন্য অনামিকাকে এদের থেকে তুলতে তাদের ডেরায় পা রেখেছিল, কিন্তু বেচারা ভেতরের দৃশ্য দেখে ভেবে পাচ্ছে না ওর কাকে সেভ করা উচিত, অনামিকাকে নাকি ওই লোকগুলোকে। অনামিকা এক চেয়ারে বসে আছে, সামনে আরেক চেয়ার রেখে তাতে পা রেখে আরাম করছে। দুটো লোক বাতাস করে যাচ্ছে অনবরত। সামনে লোকেরা তার জন্য খাবার আনছে। একজন ফোন ধরে আছে টিভি ধরার মতো করে। আমি কি ভুল জায়গায় এলাম? একজন লোক নির্ঝরকে দেখে বুঝতে পেরেছে হয়তো সে অনামিকাকে নেওয়ার জন্য কোনো সওদা করতে এসেছে, তাই নির্ঝরের কথা বলার পূর্বেই সে বলে উঠেছে, ভাই কোনো সৌদা করান লাগবো না, আপনি খালি এই মাইয়ারে নিয়া যান। এই যাইতেছে না শুধু আমাদের জ্বালাইয়া শেষ করতেছে। অনামিকা লাফিয়ে ছুটে আসে তার কালো পোশাকধারী আগন্তুকের কাছে। ওয়াও, আপনি আমাকে বাঁচাতে এসেছেন? আপনি তো অনেক খারাপ মানুষ। থুকু, ভালো মানুষ। নির্ঝর শান্ত কণ্ঠে বলে উঠল। কলমি। অনামিকা ভদ্রমেয়ের মতো নির্ঝরের পিছু পিছু গাড়িতে উঠেছে। আমি বাড়ি যাব না, আগে আপনার মুখ দেখব। নির্ঝর অনামিকার পানে তাকিয়ে বলে উঠল, তুমি কি বুঝে কথা বলছো আমার সাথে? নাকি ব্রেনটা কিডন্যাপ করতে ভুলে গিয়েছে লোকগুলো তোমাকে উঠানোর সময়? আরে ওই রকম কিছু না, আমি পুরোপুরি হেলদি। আমার শুধু আপনাকে দেখার শখ জেগেছে। গুগলে সার্চ দিবা ঘূর্ণিঝড় এবং তারপর যে ঝড় দেখতে পাবা ওটাই আমি। একটুকু তো দেখতে চাচ্ছি, এমন করেন কেন? আপনার চেহারা কি এত দামি যে দেখানো যাবে না? নির্ঝর ভাবলেশীনভাবে বলে উঠল, বহুত দামি, যা তুমি এফোর্ড করতে পারবা না পিচ্ছি। এখন চুপ থাকো, তোমাকে পৌঁছে দিয়ে আমার আরো কাজ আছে। এত মারামারি করতে যাবেন? এটা কোনো গুরুত্বপূর্ণ কাজের তালিকায় পড়ে না। 1 মিনিটের জন্য মুখ দেখান, এতে আপনার মুখে মৌমাছি কামড় দেবে না। তোমার সেলিব্রিটি ভাইকে দেখিনিও তাতেই হবে। তোমার বাসা চলে আসছে, নামো। অনামিকা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নির্ঝর বন্দুক বের করে অনামিকার দিকে তাক করে বলে উঠল, তুমি কি বাসার ভেতরে যাবা নাকি উপরে? অনামিকা ঢোক গুলিয়ে জলদি গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেছে। নির্ঝর সেদিকে তাকিয়ে ফোনে কিছু একটা লিখে কাকে যেন সেন্ড করলো এবং গাড়ি স্টার্ট দিল তার নিজস্ব গন্তব্যে। অনামিকা বাড়িতে পা রাখতেই সবাই তার উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ার মতো অবস্থা হয়েছে। বর্ষণ অনামিকার মাথায় হাত বুলিয়ে বলে, তুই নিশ্চিত ওই লোকগুলোর নাজেহাল অবস্থা করে ফিরে এসেছিস? অনামিকা খানিকটা ভাব নিয়ে বলে উঠেছে, অবশ্যই ভাইয়া। এদিকে আমরা চিন্তায় শেষ, ওদিকে উনি গুন্ডাদের পিছনে লাগতে গেছেন। ওরা যদি কিছু করতো তখন? নেক্সট টাইম থেকে তোর বাহিরে যাওয়া বন্ধ। অনামিকা হতাশ ভঙ্গিতে বর্ষণের দিকে তাকিয়ে আছে। ওর বডিগার্ডের অবস্থা করে দেবনি, ওকে ঘরবন্দি করো না মামুনি। অর্ণব এসে অনামিকাকে জড়িয়ে ধরেছে এবং কপালে চুমু খেয়ে বলে উঠেছে, বনু, তুই ছাড়া আমরা সবাই অসহায় হয়ে পড়ি রে। একটু সাবধানে চলাফেরা করিস প্লিজ। জানিস তো আমাদের শত্রুরা উৎপতে থাকে, অনায়াসে কিভাবে আমাদের ক্ষতি করা যায়। তোমার বোন কি দুর্বল নাকি? সবাইকে পাগল করে ফেরত আসার ক্ষমতা আছে তার। অর্ণব খানিকটা হাসছে বোনের কথায় এবং পরক্ষণে বলে উঠছে, তুই আসলে একটা পাগলি, কি লাগবে বলবি, ভাইয়েরা সব এনে দিব। অনামিকা ভাবুক ভঙ্গিতে বলে উঠল,
একটা কিউট গুন্ডা এনে দাও যে আমার বদলে শত্রুদের পেটাবে আর আমার সাথে বডিগার্ডের মতো থাকবে। অর্ণব ভ্রুকুচকে বলে উঠল, বডিগার্ড চাচ্ছিস নাকি অন্য কিছু? কিউট ছেলে দিয়ে তোর কি কাজ? আরে আমি তো মজা করছিলাম, তুমি সিরিয়াস হচ্ছ কেন? অর্ণব কিছু একটা বলবে তার আগেই বিথি বেগম থামিয়ে দিয়েছেন তাকে এবং বলে উঠেছেন, মেয়েটা ফিরেছে, এখনো ফ্রেশ হোক তারপর খাবে। তুই ওপরে যা, একটু বিশ্রাম নে। বিথি বেগমের কথায় দুজনেই দুজনের রুমের উদ্দেশ্যে এগিয়ে গিয়েছে। অনামিকা ফিরে আসায় আজকে তার পছন্দের সব কিছু রান্না করা হয়েছে এবং ভাইরা গিফটের বন্যা বইয়ে দিয়েছে। ভাবিরা তো তাকে বেশ যত্ন করছে। সবার স্নেহ পেয়ে অনামিকার মনে হচ্ছে মাঝে মাঝে অতিরিক্ত স্নেহ পাওয়ার জন্য যদি কিডন্যাপ হওয়া লাগে তাহলে মন্দ হয় না। মায়া অনামিকাকে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, কি ভাবছো ননদিনী? ভাবছিলাম এভাবে সবাই যত্ন আত্মীয় করলে আমি নিজের ইচ্ছায় বারবার কিডন্যাপ হব। নীলিমা বেগম মেয়ের কান টেনে বলে উঠলেন, তুই কিন্তু মায়ের খাবি। অনামিকা ঠোঁট উল্টে মায়ের পানে তাকিয়ে বলে উঠেছে, আম্মু তুমি এমন করলে আমার কান ছিঁড়ে যাবে, তখন তোমার কান কাটা মেয়েকে তো কেউ নেবে না। সমস্যা কি, আমাদের সাথেই থেকে যাবে সবসময়। তোর আর বর্ষণের একসাথে চলা বন্ধ, তোরা একসাথে চলে একে পদের হয়ে যাচ্ছিস। বর্ষণ তীব্র প্রতিবাদ জানিয়ে বলে, আমরা এবং আমার বোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না মামনি, আমরা কিন্তু তোমার বরের কাছে বিচার দিতে বাধ্য হব। অনামিকা হতাশ ছুড়ে বলে উঠল, কিন্তু আব্বু তো নিজেই আম্মুর কথা বেশি শোনে, তাহলে লাভ কি? আমরা তাহলে এতিম রে, আমাদের অভিযোগ গ্রহণ করার মানুষ নেই। অনামিকা গালে হাত দিয়ে হতাশ ভঙ্গিতে বর্ষণের সাথে তাল মিলালো। বিথি বেগম ভ্রুকুচকে বলে উঠলেন, তোরা এতিম হলে আমরা তাদের কি হই? আমি কি বলেছি আমরা বাবা মাহীন এতিম? আমি বলেছি আমরা অভিযোগ গ্রহণ করাই হিনা এতিম। নীলিমা বেগম বিথি বেগমকে সান্ত্বনা দেওয়ার সুরে বলে উঠলেন, তুই ওর কথায় পাত্তা দিচ্ছিস? হ্যাঁ, তো এক কথার পিছনে আরেক কথা তুলতে থাকবে, পরে তুই হাঁপিয়ে উঠবি। বিথি বেগম দীর্ঘশ্বাস ফেলেছেন ছেলের পানে চেয়ে। ছেলেটা অনেক আদরের অথচ বড্ড অবাধ্য। রাতের আবহাওয়া এমনিতেই মায়াবী, তার উপর যদি নামে এক পশলা বৃষ্টি তাহলে সে রাত হয়ে ওঠে অপূর্ব কোনো কাব্যের মতো। নিঃশব্দ চারিপাশে কেবল বৃষ্টির নরম ঝিরিঝিরি শব্দ। আর তার মাঝেই বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে অনামিকা, হাতে গলিয়ে রাখছে বৃষ্টির ফোঁটা, যেন ছুঁয়ে নিতে চাইছে কোনো স্বপ্নের রূপ। ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে সে শুধালো, ঝড় আমার বড্ড প্রিয়, বৃষ্টির মতো আপনাকেও। একদিন আমার মনের দখলে আসতে হবে মিস্টার ঘূর্ণিঝড়। আবহাওয়াটা যেন নির্ঝরের মনোজগতেরই প্রতিবিম্ব, আহত হৃদয়ের মতোই ভারী বৈষণ্য। ফাঁকা বাড়ির প্রতিটি করিডোরে বৃষ্টির শব্দ আর গিটারের তালে নির্ঝরের গানের ধ্বনি একসাথে মিলেমিশে অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়, আমার ফাগুনের দিন গনে গনে আর উধাও হয়ে যায়, আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়, আমার ফাগুনের দিন গনে গনে আর উধাও হয়ে যায়, যত পথের বাধা সবই তো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে হবে রঙিন, চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে, কবে রে আসবে সে রোদেলা দিন, তোরই তো কাছে চাই পুরনো কথাটাই শুনতে আবার করেও, এমন যদি হয় মনের নদী হয় ভাসাবো অনেক দূরে। গানের সুরে যেন বারবার শূন্যতা ছড়িয়ে পড়ছে। এই শূন্যতার অবসান কি কখনো হবে? প্রতিটা মানুষের বুকের ভেতর একটা লুকোনো কবর থাকে, সেখানে সমাধি দেয়া থাকে তার সবচেয়ে গোপন সত্যটা, যে সত্যটা কেউ জানে না। জমে হৃদয়ের গোপন কুঠুরিতে চিরকাল নিঃশব্দে সেই লুকোনো সত্য বরাবরই তিক্ত হয়। এটা যত গোপনে থাকে ততই চারপাশে শান্তি থাকে।
কারণ একবার যদি সেই সত্য বেরিয়ে পড়ে ভেঙে যেতে পারে বিশ্বাসের দেয়াল, সম্পর্কের ভিত, আর তখন সব কিছু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। অর্ণব এমনই এক সত্যের মুখোমুখি হয়েছে যেটা তার ভেতরের সমস্ত শব্দ নিঃশেষ করে দিয়েছে। স্তব্ধ, থমকে যাওয়া এক মুহূর্ত, চারপাশে কোলাহল হারিয়ে যেন মাথার ভেতর একটা শূন্যতা ছড়িয়ে পড়েছে। সত্যিটা যদি মিথ্যে হতো, হয়তো অর্ণবী হতো সবচেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলা মানুষটা। কিন্তু না, এটা নির্মম বাস্তবতা, এমন একটা সত্য যা শুধু অর্ণবকে নয়, পুরো পরিবারটাকেই নাড়িয়ে দেবে ভীষণভাবে। মামুনি কিভাবে সামলাবে নিজেকে? চাচ্চু, সে শক্ত মানুষটা, পারবেন তো এই জ্বরে নিজে ভেঙে না পড়ে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে? আর বাকিরা? অর্ণবের বুকের মধ্যে যেন হাজারটা প্রশ্ন দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু উত্তর নেই একটাও। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের ডেস্কে ছড়ানো ফাইলগুলোর দিকে, কিন্তু ভাবনা তার মনে চলতে থাকা কুয়াশার ভিতর। ঠিক তখনই আবির এগিয়ে এসে গলার স্বর নরম করে বলে উঠল, স্যার, আপনি ঠিক আছেন তো? আপনাকে খুব আজ অস্বাভাবিক লাগছে। আপনি বরং আজ বাড়ি যান, বাকি কাজ আমরাই সামলে নেব। একটা দীর্ঘশ্বাস ফেলে গলা পরিষ্কার করে অর্ণব বলল, প্রয়োজন নেই, আমি ঠিক আছি। এই সময় তার পিছনে ফেরার সুযোগ নেই, এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। সত্যের গোড়া অবধি যেতে হবে, কারণ যতক্ষণ অবধি পুরোটা জানছে ততক্ষণ নিজের ভিতরে অস্থিরতা থামবে না। তো তখনই সে বুঝতে পারবে আসলে কি ঘটেছে, আর তখনই সে ঠিক করতে পারবে কি করবে, কিভাবে এগোবে। নির্ঝরের একটা শখ আছে, সে বরাবরই তার বাগানের যত্ন করে। ছোট্ট টবের গাছ হোক কিংবা বড় আম গাছ, তার চোখে সবই সমান প্রিয়, যেন ওরা কথা বলে তার সঙ্গে নীরবে। প্রতিদিন সকালে নিজের হাতে পানি দেয় প্রতিটি পাতায়, প্রতিটি গুঁড়িতে। গাছে পানি দেওয়ার সময় ওর চোখে এক ধরনের কোমলতা খেলে যায়, যে কোমলতা হয়তো কেউ কখনো দেখে না। গাছগুলোর পাতায় জলের ফোঁটা জমে ঝকমক করে যখন, তখন নির্ঝর যেন একটু শান্ত হয়। সেই মুহূর্তে কেউ বলতেই পারবে না এই মানুষটা কতটা নিঃসংকোচে নির্দয়তার সঙ্গে অন্যের জীবন উড়িয়ে দিতে পারে। কেউ বোঝে না মানুষের পৃথিবীতে যতটা নির্মম, সে গাছেদের জগতে ঠিক ততটাই কোমল। নির্ঝরের কেমন অদ্ভুত লাগলো, মনে হলো কেউ আড়াল থেকে ছবি তুলছে। এই ভেবে ছুরি ছুঁল দূরে, যেখানে আন্দাজ করতে পেরেছে মানুষ আছে। পরক্ষণে একটা মেয়েলি কণ্ঠের আর্তনাদ শোনা গেছে। নির্ঝর শব্দ অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখতে পায় অনামিকা হাত ধরে দাঁড়িয়ে আছে। খানিকটা কেটে রক্ত বেরিয়ে এসেছে। নির্ঝর বিরক্ত হলো কিনা বোঝা গেল না, তবে অনামিকার প্রতিক্রিয়া ভূত দেখার মতোই। নির্ঝরের কেমন যেন অদ্ভুত লাগছিল, বুকের ভেতর হালকা খসখস করছিল। ছায়ার মতো কিছু একটা চোখে পড়তেই মুহূর্তেই সিদ্ধান্ত ছুড়ে দিল ছুরিটা ঠিক সেখানে যেখানে তার অনুমান কেউ লুকিয়েছিল। মেলি কণ্ঠস্বরের এক চাপা আর্তনাদ কানে এলো। নির্ঝরের চোখ কুঁচকে গেল নিমিষেই। নিঃশব্দ পায়ে এগিয়ে গেল সে। গলার স্বর একটুও বদলায়নি, ঠান্ডা হিসেবেই অথচ বিস্ময়। কে? সামনে একটা চিরচেনা মুখ অনামিকা, হাত চেপে ধরে রেখেছে সে। রক্ত গড়িয়ে পড়ছে খানিকটা, ঠোঁট কাঁপছে, ভয় কেমন যেন লাগছে। নির্ঝরের চোখে বিরক্তির ছাপ নেই, তবুও মেয়েটার চোখে এমন ভয় যেন সে একটা রক্ত পিপাসু নরপিচাস দেখেছে। এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থেকে নির্ঝর শান্ত গলায় বলল, ছবি তুলছিলে? অনামিকা নড়ল না, চোখ বড় বড় হয়ে গেছে, উত্তর নেই। কথা বলছো না যে? বেশি ব্যথা পেয়েছো? এখানে আসলে কিভাবে? কথার সুরে রাগ নেই, রয়েছে এক ধরনের কোমলতা। নির্ঝর ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। পকেট থেকে একটা রুমাল বের করে ঠান্ডা গলায় বলল, দাও দেখি কতটুকু লেগেছে। ভয় পাচ্ছ রক্ত দেখে? বোকামে, এটুকুতে মারা যাবে না। অনামিকা এবার মুখ খুলল, স্বরটা কাঁপছে। তুমি এখানে আর আমাকে এভাবে ব্যথা কেন দিলা? তুমি তো এমন নও। নির্ঝর মৃদু হেসে বলল, ব্যথা তো দিলামই না ঠিক করে। যদি নেক্সট টাইম এমন লুকিয়ে আসো, তাহলে আমার পার্সোনাল কুমিরের সুইমিং পুল আছে, সেখানে ফেলে দিব। তারপর কুমিরদের থেকে কামড়ের ব্যথা পাইও। এটা ঠিক নয়। তুমি মানে আপনিও কি ওই ঘূর্ণিঝড় লোকটা? নির্ঝর শান্ত কণ্ঠে শোধালো, আমার বাড়িতে বেশি মানুষ আসে না। তোমার লাগ ভালো, না হলে এতক্ষণে এখানে আসার জন্য শাস্তি পেতে।
অনামিকা নির্ঝরের দিকে তাকিয়ে তখনও কিন্তু কিন্তু করছিল। এতে নির্ঝর খানিকটা বিরক্তি নিয়ে বলল, তুমি এখন বাড়ির ভেতরে যাবা আমার সাথে চুপচাপ। হাতে ব্যান্ডেজ করে দিব, তারপর লোক পাঠাবো তোমাকে পৌঁছে দিয়ে আসতে, বুঝছো? না। অনামিকার সোজা সাপটা জবাব শোনা গেল। নির্ঝর শান্ত কণ্ঠে বলে উঠল, ভয়কে ভাতের সাথে মাখিয়ে খেয়ে ফেলছো মনে হচ্ছে, কিন্তু ঝড় নিয়ে খেলতে এসো না মেয়ে, নিঃশেষ হয়ে যাবে। অনামিকা স্বাভাবিক কণ্ঠে বলল, আমি তো ঘূর্ণিঝড়ে জন্মানো মেয়ে, ঝড়ে উড়ে যেতে পারি, নিঃশেষ হওয়া এখনো শিখিনি। প্রতি উত্তরে নির্ঝর কিছু বলে না, বরং অনামিকাকে টেনে ভেতরে নিয়ে যায়। সোফায় বসিয়ে কোথায় একটা হারিয়ে যায় বাড়ির। বাইরে থেকে বাড়িটা দেখে অনামিকার যতটা ভালো লেগেছিল, ভেতরে এসে ততটাই ভুতুরে মনে হচ্ছে। চারদিকে কেমন গা ছমছমে নিস্তব্ধ পরিবেশ। নির্ঝর এক গ্লাস পানি এনে ফার্স্ট এড বক্স নিয়ে এগিয়ে এসেছে অনামিকার দিকে। পানির গ্লাসটা এক হাতে ধরিয়ে অন্য হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে অনামিকা। কেবল চেয়ে আছে লোকটার দিকে। চেহারাটা একজনের সাথে বড্ড মিলছে, তবু বড্ড আলাদা। লোকটাকে যতটা খারাপ মনে হয় সে ততটাও খারাপ নয়, এটা ভালোভাবেই উপলব্ধি করতে পারছে অনামিকা। হাতের ব্যান্ডেজ করা শেষ হতেই এক লোকের উপস্থিতি টের পাওয়া যায়। তার সাথে অনামিকাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে নির্ঝর। সে বুঝতে পারছে মেয়েটা তার সাথে জড়িয়ে পড়তে চাইছে, কিন্তু নির্ঝর যে চায় না মেয়েটা কষ্ট পাক। ছোট্ট হৃদয়ের কষ্টের কারণ হওয়ার থেকে নিঃসঙ্গ জীবন ঢের ভালো। অনামিকার গাড়ি এগিয়ে চলে নিজ গন্তব্যে, তবু কাচের গ্লাসের আড়াল থেকে অনামিকার কণ্ঠ শোনা যায়, এই ভুতুরে বাড়িটার মালিকের কোমল হৃদয়টা জয় একদিন সে নিশ্চয় করবে। রাত প্রায় 11:30। দরজাটা খুলতেই হালকা বাতাসে ঢুকিয়ে এলো বর্ষণের শরীরে ক্লান্তি আর কনসার্টের গন্ধ। সে চুপচাপ জুতো খুলে ভেতরে ঢুকতেই দেখে ঘরের মাঝখানে সোফায় বসে আছে মায়া। দুই গাল ফুরিয়ে, দুটো হাত ক্রস করে রাখা বুকের উপর, চোখে মুখে স্পষ্ট, আমি আপনার সাথে কথা বলবো না টাইপ অভিমান। বর্ষণ একটু থমকে দাঁড়ালো, তারপর একটু নরম গলায় বলল, বলি বিড়ালটা আজ এত গম্ভীর কেন? মায়া তাকায় না। বর্ষণ কাছে গিয়ে সোফার পাশে বসে পড়ে এবং মিনমিনিয়ে বলে, তুমি কি আমার রাগী বউ নাকি কোনো সিনিয়র বাচ্চা? মায়া এবার মুখ ফিরিয়ে বসে, মুখে টুর শব্দ নেই। বর্ষণের কথায় যেন তার রাগ বাড়ছে বই কমছে না। বর্ষণ খানিকটা এগিয়ে গিয়ে বলল, রাগে তোমার গালে বেয়ে ফুলে গেলে প্যানকেকের ব্যবসা দেবো ভাবছি। প্রতিদিন একটু একটু রাগে প্যানকেক তুলে নেব তোমার গাল থেকে। মায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি আমাকে আরো রাগাতে চাচ্ছেন? বর্ষণ মাথা দুদিকে নাড়িয়ে উত্তর দিল, একদম না। তাহলে উল্টাপাল্টা কথা বলছেন কেন? তাহলে তুমি এই কারণ ছাড়া এভাবে গাল ফুলে বসে আছো কেন? কারণ আমি রাগ করেছি। মায়ার সোজা সাপটা জবাব, কারণ তো বলবা। তা তো জানি না, কিন্তু এটুকু জানি আপনার উপর রাগ করেছি। বর্ষণ দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, তা বিড়ালের মতো বউয়ের রাগ ভাঙবে কি করলে? 4টা খামচি দিতে চাই আপনাকে। বর্ষণ আতঙ্কিতভাবে চেয়ে বলল, মাথা খারাপ নাকি? পরে না তোমার জন্য 56টা ইঞ্জেকশন দেওয়া লাগে। মায়া চোখ ছোট ছোট করে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি রাজি হবেন নাকি রাগ করেই থাকবেন? বর্ষণ দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে, খামচি দেন মহারানী। আপনার আদেশ অমান্য করবার সাধ্য কি আর আমার আছে? মায়ার ঠোঁটে হাসি প্রসারিত হয়ে ওঠে। তার উদ্দেশ্যে সে সফল হতে পেরেছে। বর্ষণ আচমকাই বলে উঠল, মায়া, কখনো যদি জানতে পারো আমি নামক মানুষটা পুরোটাই মিথ্যে, তাহলে কি আমাকে ভুল বুঝবে? ছেড়ে দিবে আমায়? কি বললেন আপনি? কিছু না, ঘুমাবো, বিছানা গোছাও, আমি আসছি হাত মুখ ধুয়ে। বলে কোনো মতে ওয়াশরুমে চলে যায় বর্ষণ, যেন পালালো। মায়ার মনে প্রশ্ন জাগছে বারবার, কিসের কথা বলল বর্ষণ? এটা কি সত্য নাকি নিতান্ত ওই মজার ছলে বলা কোনো কথা? অনামিকার নিজের রুমে বসে আছে, হাতে মোহনার থেকে ধার নেওয়া একটি গল্পের বই। অবসর কাটাতে বইটা নিয়েছিল বটে, কিন্তু তার মনটা অন্যখানেই আটকে। সকালের ঘটনাটা যেন রিমাইন্ডারের মতো ঘুরে ঘুরে ফিরে আসছে মনে বারবার। ঘূর্ণিঝড় লোকটা ভাবতেই অনামিকার ঠোঁটে একরকম অদ্ভুত হাসি খেলে যায়। নামটা এখনও জানা হয়নি তার, তাই এমন উদ্ভট উপাধিতেই ডাকা। কিন্তু তার চেহারা, তার চোখের দৃষ্টিটা এতটা মিল কিভাবে হয় কারোর সঙ্গে? এটা কি নিছক কাকতালীয়তা নাকি কোনো অজানা যোগসূত্র? নিজেই ঠিক বুঝে উঠতে পারছে না অনামিকা।
আজ সকালের ঘটনা। সে নেহাতে একটু হাঁটতে বেরিয়েছিল, এমন কিছু ভাবনা নিয়ে নয়। শুনেছিল শহরের প্রান্তে এক সুন্দর ভুতুড়ে টাইপের বাড়ি আছে, বড় ছায়াময়, আর তার মাঝে নাকি আছে এক অদ্ভুত সুন্দর বাগান। শুনেছে বাড়ির মালিক কাউকে ভেতরে ঢুকতে দেয় না। অনামিকা অবশ্য এসব শুনলে আগ্রহ আরও বেড়ে যায়, তাই কৌতূহলবশতই গিয়েছিল। চুপি চুপি ঢুকে পড়েছিল সেই রহস্যঘেরা জায়গায়, কিন্তু এইভাবে ধরা পড়বে এমনটা কল্পনাও করেনি। তবুও অদ্ভুতভাবে মনটা ভালো লাগছে তার। হঠাৎ নিজের অজান্তেই তার ঠোঁটে ফুটে ওঠে এক আত্মবিশ্বাসী তীর্যক হাসি। ধীরে ফিসফিস করে বলে ওঠে, আমি ঝড়ের গল্প শুনে বড় হয়েছি জনাব, এবার ঝড়ের সঙ্গে হেঁটে দেখাবো আমার সাহস ঠিক কতটা।